হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাজেদ ভাই আবারও চলে আসলাম পরিপাক শোষণের পঞ্চম পর্বের ক্লাস নিয়ে। অর্থাৎ আমাদের এই পরিপাক শোষণের ক্র্যাক এইচএসসি মেডি ইউনিভার্সিটির এই পঞ্চম পর্বের ক্লাসে তোমরা আজকে যে টপিকগুলো পড়াশোনা করবে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিপাকের স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা। তো ইতিমধ্যে কিন্তু আমরা সিরিয়ালি একটা বইয়ের মধ্যে যেই টপিকগুলো আছে সেগুলো কিন্তু ধরে ধরে তোমাদেরকে দেখিয়েছি যে আসলে সেখান থেকে কিভাবে আমরা একাডেমিকের জন্য পড়বো, কিভাবে আমরা এইচএসসির জন্য পড়বো, কিভাবে আমাদের মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়া উচিত। তো সেই গতানুগতিক অনুযায়ী আমাদের আজকের ক্লাসটি সেম ভাবে হচ্ছে পরিপাক শোষণ পর্ব 5। যারা আগের 4টি পর্ব করনি তারা অলরেডি এই প্লেলিস্টেরই দেখবা যে তোমাদের সিরিয়াল অনুযায়ী পর্ব 1 2 3 4 করে সাজানো আছে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো করে ফেলো, ঠিক আছে? তো আমরা এখন তোমাদের সর্বপ্রথম পরিপাক শোষণের স্নায়ুতন্ত্র নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং এবং বলা যেতে পারে আজকের টপিকটা হয়তোবা তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস দেখে মনে হতে পারে যে টিচারদের কাছে হয়তোবা খুব বেশি একটা পরিচিত না এরকম কিছু। কারণ আজকে যখন আমি তোমাদের এই ক্লাসটা করার আগে অ্যানালাইসিস করলাম যে কিভাবে কতটুকু বোর্ডে আসছে সিকিউ বা এমসিকিউ, তার প্লাস মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশন আসছে, তখন দেখলাম যে মোটামুটি লেভেলের কোশ্চেনগুলো এখান থেকে চলে আসছে। তো চলো আমরা সর্বপ্রথম দেখি পরিপাকের স্নায়ুতন্ত্র সমূহ। এখন পরিপাকে দুই ধরনের স্নায়ুতন্ত্র আসলে কাজ করে থাকে। স্নায়ু বা নার্ভ। আগে আমরা স্নায়ু বা নার্ভ সম্পর্কে জানি যে স্নায়ু বা নার্ভ কি, তাই না? এটা সম্পর্কে অনেকে আমাদের আইডিয়া আছে, অনেকে নাও থাকতে পারে। মূলত স্নায়ুকে আমরা নার্ভ বলে থাকি, ইংলিশে বলে থাকি নার্ভ, তাই না? এই নার্ভের কাজ কি আসলে? এই যে আমরা যে নার্ভটা শব্দটা ইউজ করছি, এই নার্ভের শব্দের অর্থ কি? এই নার্ভ, NERVE, নার্ভ। নার্ভ মানে হচ্ছে স্নায়ু। মূলত স্নায়ু বা নার্ভের অন্যতম প্রধান কাজ হচ্ছে উদ্দীপনা সরবরাহ করা। উদ্দীপনা সরবরাহ করা, ঠিক আছে? সরবরাহ করা। এখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে খেয়াল করো, এই স্নায়ু বা নার্ভ বিভিন্ন ধরনের হয়। যেমন এক ধরনের স্নায়ু বা নার্ভ আছে, ধরো আমি যদি এখানে স্কিনের উপর একটু চিমটি মারি বা গরম বা ঠান্ডা অনুভূতি দেই, তাহলে এই অনুভূতিটা আমাদের নার্ভ বা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। এদেরকে আমরা বলে থাকি সেন্সরি নার্ভ বা সংবেদী স্নায়ু। আবার ধরো আমি যে চিমটি মারছি, একটু ব্যথা পাচ্ছি, আমার এখন উচিত যে আমার এই হাতটা এখান থেকে সরায় ফেলা। এটা আমাদের মস্তিষ্ক থেকে উদ্দীপনাটা বা আমাদের মস্তিষ্ক এই নির্দেশনাটা প্রদান করে। সেই নির্দেশনাটা পরিবহন করে হাতে নিয়ে আসার কাজ হচ্ছে চেষ্টীয় বা মোটর উদ্দীপনার কাজ। আর যেহেতু আমার এই হাতের স্কিনের মধ্যে সংবেদী এবং চেষ্টীয় দুটিই উপস্থিত আছে, তাদেরকে আমরা মিশ্র নার্ভ বলি। যাই হোক, এরকম কথা বলতে গেলে আরো অনেক রকম কথা বলা হয়, যেমন প্যারাসিম্পেথেটিক, তারপরে সিম্পেথেটিক স্নায়ু, এরকম অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। সেগুলো নিয়ে হয়তো বা কোনো এক সময় কোনো একটা অধ্যায়ও আছে আমাদের জুলজিতে, যদি সে অধ্যায়টা থাকে বা সম্ভব হয় ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো, সমন্বয় নিয়ন্ত্রণ। সেখানে নার্ভ, স্নায়ু, ব্রেনের বিষয় নিয়ে কাজ করব। তো তোমরা একটা জিনিস মানে এখন তোমরা বুঝতে পারছো, স্নায়ু বা নার্ভের অন্যতম প্রধান কাজ হচ্ছে উদ্দীপনা পরিবহন করা। সেটা অঙ্গ থেকে মস্তিষ্কে কিংবা মস্তিষ্ক থেকে অঙ্গতে নিয়ে আসা। যেখানেই যাক দুই ভাবে যেতে পারে, সেটা অঙ্গ থেকে মস্তিষ্কে কিংবা মস্তিষ্ক থেকে অঙ্গ থেকে। এখন এই স্নায়ু নার্ভ বা নার্ভের পার্থক্যের মধ্যে পরিপাকতন্ত্রে দুই ধরনের স্নায়ু বা নার্ভ পাওয়া যায়। একটাকে বলা হয় এক্সট্রিনসিক প্লাক্সাস বা বহির্নিহিত স্নায়ুজালক, আরেকটাকে বলা হয় ইন্ট্রিনসিক প্লাক্সাস বা অন্তর্নিহিত স্নায়ুজালক। এখন এই এক্সটেন্সিক মানে কি? এক্সিট, অর্থাৎ বাহির বা বাইরে থেকে এই শব্দটা আসছে এক্সটেন্সিক। আর ইন্টেন্সিক মানে হচ্ছে এন্ট্রি, মানে ভিতরে বা ইন্টারনাল, এখান থেকে শব্দটা আসছে ইন্টেন্সিক। প্লাক্সাস শব্দের অর্থ কি? এই যে যেখানে যে প্লাক্সাস শব্দটা পাচ্ছ, এই প্লাক্সাস মানে হচ্ছে যে নার্ভগুলো আছে সেগুলো একটা জাল তৈরি করে। মূলত আগে আমরা যদি এক্সটেন্সিক প্লাক্সাসের কথা বলি, এইখানে দুটি স্নায়ু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই দুটি স্নায়ুর কথা যদি তোমাদেরকে এখানে বলা হয় যে সেই দুটি স্নায়ুগুলো কি কি আছে, সেই দুটি স্নায়ুর নাম কি কি হবে, তো এখানে মূলত সিমপ্যাথেটিক স্নায়ু, একটা হচ্ছে সিমপ্যাথেটিক স্নায়ু। কি? সিমপ্যাথেটিক স্নায়ু, ঠিক আছে? সিমপ্যাথেটিক স্নায়ু, ওকে। আরেকটা হচ্ছে প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু। প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু, প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু মূলত কাজ করে থাকে। সিমপ্যাথেটিক স্নায়ু কাজ করে থাকে। এই দুইটা স্নায়ুর আসলে কাজ কি? আবার বহির্নিহিত স্নায়ুজালক বা এক্সটেন্সিক প্লাক্সাস যেহেতু বলা হয়েছে, এটা মূলত কোথায় থাকে সেটারও একটা গুরুত্বপূর্ণ, মানে তোমাদের একটা মাথার মধ্যে একটা প্রশ্ন, ধারণা, চিন্তা করেই থাকতে পারো, তাই না?
মূলত এই সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথিক স্নায়ু আমাদের বিভিন্ন অঙ্গে আছে, সেটা আমাদের হার্টের মধ্যে আছে, লাংস বা ফুসফুসের মধ্যে আছে, এমনকি আমাদের পাকস্থলী বা অন্ত্রের মধ্যেও আছে। এদের প্রধানত কি কাজ করে থাকে জানো? ধরো আমি তোমাদের হৃৎপিণ্ড নিয়ে যদি বলি, হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ, এটা তো মূলত হৃৎপিণ্ড নিজেই নিয়ন্ত্রণ করে, তাই না? যে হৃৎপিণ্ডের যে নিজস্ব এসএ নোট, এভি নোট, এই জিনিসগুলো থাকে, তারা নিয়ন্ত্রণ করে থাকে। তো এখন ধরো তুমি ভয় পাইছো, তো ভয় পাইলে কিন্তু হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা বেড়ে যায়, বা কিংবা দৌড়াচ্ছ, সেই ক্ষেত্রে এসএ নোডের যে উদ্দীপনাটা আছে, অর্থাৎ হৃৎপিণ্ড যে নিজে উদ্দীপনাটা তৈরি করে, এর বাইরেও এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুটা কাজ করে। অথবা তুমি ধরো আরেকটা সুন্দর উদাহরণ দিই, সবচেয়ে সোজা উদাহরণ, ফুসফুস। মনে করো তুমি দৌড়াইছো, দৌড়াইলে কি হবে, ফুসফুসের যে সংকোচন প্রসারণটা এটা কিন্তু বৃদ্ধি পায়, এটা সিম্প্যাথেটিক স্নায়ুর কারণে হতে পারে। আবার ধরো তুমি দৌড়ানোর পর একটু রেস্ট নিচ্ছ, শ্বাস প্রশ্বাসটা আস্তে আস্তে তোমার আগে বেড়ে গিয়েছিল দৌড়ানোর কারণে, এখন আস্তে আস্তে কমে আসছে, তাহলে এটা তোমাদের মূলত প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু এই কাজটা করে থাকে। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু মূলত কোনো অঙ্গের সংকোচন প্রসারণটাকে বৃদ্ধি করে। তো এই জন্য আমাদের পৌষ্টিকতন্ত্রেরও কিন্তু সংকোচন প্রসারণ আছে, যেমন পাকস্থলীর সংকুচিত প্রসারিত হয়, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র একটু সংকুচিত প্রসারিত হয়, এইটাকে আমরা পেরিস্টালিসিস বলি, যেটা আমরা পাকস্থলীর দ্বিতীয় পর্বে তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে আমাদের এক্সটেন্সিভ স্নায়ুগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সংকোচন প্রসারণে সাহায্য করে, কিন্তু মনে রাখতে হবে এই স্নায়ুগুলো আমাদের যে পরিপাক তন্ত্রের যে অঙ্গগুলো আছে, অর্থাৎ পরিপাক অঙ্গ, এই পরিপাক অঙ্গের বাহিরের দিকে অবস্থান করে থাকে। কোথায় করে? অঙ্গের বাহিরের দিকে এটা অবস্থান করে, ঠিক আছে? বাহিরের দিকে অবস্থান করে। এই যে বাহিরের দিকে অবস্থান করছে, ঠিক আছে, বাহিরের দিকে অবস্থান করছে, বাহিরের দিকে অবস্থান করছে, এই যে বাহিরের দিকে অবস্থান করছে আমাদের এই সিম্প্যাথেটিক, মানে আমাদের এই যে এক্সটেন্সিভ প্লাক্সাস, এই জন্য এটাকে বলা হয় বহির্নিহিত স্নায়ুজালক। অর্থাৎ যদি তোমাদেরকে একটা সিম্পল ভাবে ধরো, সাপোজ এটা একটা পাকস্থলী, এটা হচ্ছে অন্ননালী, এটা হচ্ছে মনে করো পাকস্থলী, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে অন্ননালীর সাথে এটা কি অবস্থান করতেছে, মনে করো পাকস্থলী অবস্থান করতেছে, এটা হচ্ছে ডিওডিনাম। ধরো এই পাকস্থলীতে মেইনলি ধরো বিভিন্ন ধরনের স্নায়ু আছে, তারা কি করে, এরকম করে জালক তৈরি করে, যে এরকম করে জালক তৈরি করে, বিভিন্নভাবে বাইরে থেকে এরকম করে জালক তৈরি করে, এবং জালকগুলো আমাদের মস্তিষ্ক থাকে, এটা হচ্ছে ধরো মস্তিষ্ক, এটা হচ্ছে মস্তিষ্ক, ঠিক আছে? এই মস্তিষ্কের সাথে একটা সংযোগ তৈরি করে। এই যে বাহির থেকে আমাদের স্নায়ুগুলো মস্তিষ্কের সাথে পরিপাক অঙ্গের একটা সংযোগ তৈরি করেছে, এই জন্য এটাকে বলা হয় এক্সটেন্সিভ বা বহির্নিহিত স্নায়ুজালক। মেইনলি এই এক্সটেন্সিভ বা বহির্নিহিত স্নায়ুজালকগুলো আমাদের কোন কোন দুটো স্নায়ু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আর সেকেন্ড বিষয় হচ্ছে এগুলো আসলে কোন কাজে আমরা বেশি ব্যবহার করে থাকি। ধরো কোনো খাবার গ্রহণ করতে গেলে, বা তার তুমি যে খাবার ধরো খাচ্ছ, ধরো একটা বিরিয়ানি খাচ্ছ, বিরিয়ানির কিন্তু খুব সুন্দর একটা স্মেল থাকে, সেই স্মেলের কারণে তোমার খাবারের প্রতি যে একটা অনুভূতি জাগবে, খাবারের প্রতি যে একটা নাড়া দিবে বা লালাক্ষরণ হবে, এই জিনিসগুলো কিন্তু এই এক্সটেন্সিভ স্নায়ুগুলো কাজ করে থাকে। তাহলে এক্সটেন্সিভ বুঝতে পারলাম। এবার আসো ইন্ট্রিনসিক প্লাক্সাস বা অন্ত্রীয় স্নায়ুযন্ত্র কি। তাহলে এটা থেকে তো তোমরা বুঝতেই পারতেছো যে ইন্ট্রিনসিক কাদেরকে বলা হয়। ইন্ট্রিনসিক বলা হয়ে থাকে ভিতরে, অর্থাৎ পরিপাক অঙ্গের ভিতরে, পরিপাক অঙ্গের ভিতরে, ঠিক আছে, পরিপাক অঙ্গের ভিতরে। তো তোমরা যারা সিরিয়ালি এই ক্লাসটা করেছো, ঠিক আছে, যারা আমার এই প্লেলিস্টে সিরিয়ালি এই ক্লাসগুলো করেছো, তারা জানো, এখানে একটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি। অবশ্য তোমরা সামনে এই ক্লাসের মধ্যে দেখতে পারবা যে পাকস্থলীর কথাই যদি বলি, পাকস্থলীর ভিতরে এইরকম একটা স্নায়ুর জালক আছে যার নাম হচ্ছে মেসনার্স প্লাক্সাস। প্লাক্সাস মানে আগে স্নায়ু জালক, মূলত পাকস্থলীর মিউকাসের ভিতরের স্তরগুলোতে থাকে, পাকস্থলীতে খাবার গেলে সেখান থেকে অনুভূতিটা নেয়। তার মানে যে কোনো অঙ্গের, বিশেষ করে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এই সকল অঙ্গগুলোর ভিতরে যে পেশি স্তর থাকে, মিউকাস, সাবমিউকাস স্তর থাকে, সেই স্তরের ভিতরে এই স্নায়ুর জালকটা তাকে জালের মতো করে ঘিরে রাখছে। তাহলে দেহের কোনো অঙ্গের বাইরে থাকলে সেটাকে এক্সট্রিনসিক, আর ভিতরে থাকলে ইন্ট্রিনসিক বলা হয়। এক্সট্রিনসিকে মূলত আবার সেম টু সেম ভাবে দুই ভাগে ভাগ করা হয়। একটার নাম হচ্ছে মায়েন্টেরিক স্নায়ুজালক, আরেকটাকে বলা হয় সাবমিউকোসাল স্নায়ুজালক। মূলত তোমরা এখানে দেখতেই পাচ্ছ মায়েন্টেরিক স্নায়ুজালকটা আসলে কি করে থাকে, যে অঙ্গেই থাকুক না কেন, সাধারণত যারা এরা পৌষ্টিক অঙ্গগুলোতে অবস্থান করে, তো এই যে পৌষ্টিক অঙ্গগুলো আছে, এই পৌষ্টিক অঙ্গের মসৃণ পেশিগুলোর সংকোচন প্রসারণ বা পেরিস্টালিসিস মুভমেন্ট করতে সাহায্য করে থাকে।
আর সাবমিউকাসাল স্নায়ুজালক যারা আছে এরা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন ধরনের ক্ষরণ ও রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে এই স্নায়ুজালকগুলো যখন বিভিন্ন অঙ্গের মধ্যে অবস্থান করে, যেমন আমরা তোমাদেরকে বারবার বলে আসছি যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত বিভিন্ন অঙ্গগুলো কিন্তু সংকুচিত প্রসারিত হয়, ঠিক তেমনই এরা হচ্ছে পৌষ্টিকতন্ত্রের সংকোচন প্রসারণের ক্ষেত্রে মাইন্টেরিক স্নায়ুজালকটা সাহায্য করে। আর সাবমিউকাসাল হচ্ছে যেমন ধরো পৌষ্টিকতন্ত্রের মধ্যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করবে। তো এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করতে গেলেও কিন্তু এই সাবমিউকাসাল স্নায়ুজালক সাহায্য করে থাকে। তাহলে একটা ক্ষরণ আর একটা সংকোচন প্রসারণ বা মুভমেন্ট করতে সাহায্য করে। তাহলে এই থেকে আমরা বোর্ড থেকে এই মানে স্লাইড থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা মূলত আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে আমাদের এখান থেকে পরীক্ষা আসতে পারে এক্সটেন্সিভ কি, ইন্টেন্সিভ কি, এমনকি সিকিউ 1 এর জন্য আসতে পারে যে এক্সটেন্সিভ প্লাক্সাস কি। যদি এখন পর্যন্ত বোর্ডে কোথাও আসেনি, তারপরেও আমাদের এটা পরীক্ষা আসতে পারে। তারপরে আসতে পারে এক্সটেন্সিভ প্লাক্সাসের মধ্যে কারা কারা আছে, ইন্টেন্সিভ প্লাক্সাসের মধ্যে কোন কোন স্নায়ু আছে। তোমাদের দেখবা বোর্ডে অনেক সময় বহুপদী সমাপ্তি সূচক কিছু অবজেক্টিভ আসে, সেই অবজেক্টিভগুলোতেও কিন্তু তোমাদের এই পরীক্ষার প্রশ্নগুলো চলে আসতে পারে। ঠিক আছে, তো আশা করি এই স্লাইডটা আমরা বুঝতে পারলাম। আমরা এখন সামনের দিকে অগ্রসর হই, দেখে আমাদের সামনের দিকে কি কি আছে। তো আমরা মূলত 3টা জায়গার যে গ্রন্থি আছে, যেমন মুখের মধ্যে লালা গ্রন্থি, পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি, এই সকল গ্রন্থিগুলোতে কিভাবে মুখের ভিতরে যেমন লালা ক্ষরণের ক্ষেত্রে কিভাবে স্নায়ুতন্ত্র সাহায্য করে, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার মধ্যে দেখো লালা ক্ষরণে মূলত আগেই বলে রাখি এই স্লাইডটা তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগে। ঠিক আছে, এটাও এমসিকিউ এর জন্য কাজে লাগে। সিকিউ আসলে খুবই সিলেক্টিভ জিনিস, মানে ঘুরে ফিরে কয়েকটা জায়গা থেকে তোমার আসলে এই সিকিউ গুলো পরীক্ষায় আসে। তো দেখো একটা জিনিস খেয়াল করে, লালা ক্ষরণের ক্ষেত্রেও 2 ধরনের রিফ্লেক্স আছে। রিফ্লেক্স মানে কি জানো? রিফ্লেক্সের বাংলা হচ্ছে প্রতিবর্তী। তো বাংলাটা একটু কঠিন শোনায়, কিন্তু রিফ্লেক্স শুনলে অনেকেই বুঝে যাও। যেমন ধরো আমি যদি এই পেন্সিলটা তোমার দিকে এভাবে ছুঁড়ে মারি, ধরো তুমি ভিডিও দেখতেছো, তুমি হঠাৎ করে মনে করো চোখটাকে একটু ডাউন করলা, তুমি হয়তো সামনাসামনি থাকলে আরো বেশি এটা অনুভব করতে পারতা, কারণ এখন ভিডিওর মধ্যে আছে জানো যে ভাইয়া তো এই পেন্সিল মোবাইল ভেদ করে তোমার চোখে আসবে না। যেমন দেখো আমি নিজেই নিজেকে মারতেছি, তারপর আমার চোখের পাতাটা আস্তে আস্তে কি হচ্ছে, একটু নড়ে বসছে। এইটাকে বলা হয় রিফ্লেক্স। ধরো তুমি কোনো জায়গায় হাঁটতেছো, একটু গর্তের মধ্যে পা পড়ে গেছে, তুমি পড়ে যাচ্ছ, দেখবে তোমার হাত অটোমেটিক্যালি কোনো কিছুকে ধরার জন্য হাত দুটা প্রসারিত হয়ে যায়। এই যে এটাকেই বলা হয় রিফ্লেক্স, প্রতিবর্তী ক্রিয়া। তো এই লালাক্ষরণের রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়াটাও আমাদের 2 ধরনের হয়। একটাকে বলা হয় অনপেক্ষ প্রতিবর্তী, আরেকটা হচ্ছে সাপেক্ষ। অনপেক্ষ প্রতিবর্তীর আরেকটা সুন্দর নাম হচ্ছে, মানে অপর নামের কথা যদি বলি, অপর নাম, ঠিক আছে, অপর নাম, তার নাম হচ্ছে সহজাত প্রতিবর্তী। এটাকে বলা হয় সহজাত প্রতিবর্তী। মজার বিষয় হচ্ছে এই লালাক্ষরণের এই প্রতিবর্তী ক্রিয়া মানুষের মধ্যে আবিষ্কার করার আগে একটা প্রাণীর মধ্যে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে। যদি এই অধ্যায়ের পড়া না, তাও তোমাদেরকে বলছি, ইন্টারেস্টিং একটা ব্যাপার। মূলত বিজ্ঞানী প্যাভলভ নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কুকুরের লালাক্ষরণ থেকে এই জিনিসটা আবিষ্কার করেছেন। কিভাবে আবিষ্কার করেছেন ছোট্ট করে গল্প করে বলি। তিনি একটা কুকুরকে বেঁধে রেখেছিলেন, একটা নির্দিষ্ট টাইমে, ধরো দুপুর 3টার দিকে তিনি কুকুরটাকে খাবার দিতেন। 3টার দিকে খাবার দেওয়ার আগে ঠিক আড়াইটায়, মানে 2টা 30 মিনিট অর্থাৎ আধা ঘন্টা আগে তিনি একটা ঘন্টা বাজাতেন। ঘন্টা বাজানোর 30 মিনিট পরে তিনি খাবারটা দিতেন এবং সাথে সাথে কুকুরটা খেত। একটা সময় কি হলো, একদিন এরকম করে অভ্যাস করতে 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 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে তিনি কি করলেন, আড়াইটার দিকে অর্থাৎ 2টা 30-এর দিকে ঘন্টা বাজালেন ঠিকই, কিন্তু 3টার দিকে তিনি খাবার দিলেন না। তখন দেখা গেছে যে 3টা থেকে 3:30, 3:30, 4টা বেজে গেছে, কিন্তু খাবার দেয়নি, কিন্তু কুকুরের মুখ থেকে লালা বের হচ্ছে। এর কারণটা কি? কুকুর কিন্তু খুব ভালো করে জানতো যে একটা ঘন্টা বাজবে, ওই ঘন্টার পরে ঠিক আধা ঘন্টা পরে আমাকে খাবার দেওয়া হবে। তো ঠিক প্রতিদিনই তো এরকম রকম পর্যায়ক্রমে কার্যক্রমটা চলতেছিল, কিন্তু একটা দিন যখন এরকম হলো যে খালি ঘন্টা বাজলো, খাবার দিল না, তো সে তো চিন্তা করতেছে আমাকে তো এরপরে খাবার দিবে। আর খাবারের কথা যখন এই যে চিন্তা করে, তখনই মনে করো কুকুরের মুখে লালা বের হতে থাকে। এই যে চিন্তা করাটা, এটাই হচ্ছে চিন্তা করার মাধ্যমে সেটাকে বলা হয় সাপেক্ষ প্রতিবর্তী। তাহলে প্রথম কথা, আমরা যে অনপেক্ষ প্রতিবর্তী বা সহজাত বলছি, এইটা মূলত কিভাবে হয়? এটা মূলত ওই যে খাদ্য গ্রহণ, মানে তুমি যখন খাবার মুখে গ্রহণ করবা, সেই খাদ্য গ্রহণ, চর্বণ, এই সকল মাধ্যমে তোমার হচ্ছে এই লালাটা ক্ষরণ হবে। এটাকে বলা হয় আনকন্ডিশনাল রিফ্লেক্স বা অনপেক্ষ। এটাকে কেন সহজাত বলা হয়েছে জানো? সহজাত বলা হচ্ছে এটা জন্মগতভাবে মানুষের মধ্যে চলে আসে। জন্মের পর থেকে সে মায়ের দুধ পান করে, আস্তে আস্তে বড় হলে দুধ পান করে, বিভিন্ন পাউডার মিল্ক পান করে, তারপরে একটু খাবার দাবার খেতে শুরু করে। তো যখনই তুমি মুখের ভিতর খাবার দিবা,
মুখের ভিতরে যে মিউকাস স্তর আছে এর ভিতরে যে স্নায়ুগুলো থাকে এই স্নায়ুগুলো মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্ক থেকে উদ্দীপনা লালাক্ষরণ করতে সাহায্য করে লালা গ্রন্থি থেকে। এই জন্য এটাকে বলা হয় সহজাত, যেটা মানুষ ছোটবেলা থেকে শিখে আসছে, জন্মের পর থেকে শিখে আসছে। মানে এটাকে তোমার আলাদাভাবে শেখানোর কিছু না, এটা জন্মগত একটা বৈশিষ্ট্য। আর ওই যে কুকুরের একটা ঘটনা বললাম যে একটা ঘন্টা বাজানোর পরে তার হঠাৎ করে লালাক্ষরণ হয় কিন্তু খাবার দেওয়া হয়নি, সেটাই হচ্ছে সাপেক্ষ প্রতিপত্তি, যেটা মানুষের মধ্যে আছে। অর্থাৎ সাপেক্ষ প্রতিপত্তিকে আমরা বলতে পারি যে খাদ্য চিন্তা, মানে খাদ্যের চিন্তা করা। ধরো কোনো কিছু চিন্তা করতেছো বা মনে করো মানে তোমার হচ্ছে ঘ্রাণের কারণে, এই সকল কারণে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের লালাক্ষরণ হতে থাকে। তবে একটা কথা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট, এই সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া অবশ্যই তোমার আগে থেকে একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকতে হবে, ওই খাবারের উপর আগের অভিজ্ঞতা থাকতে হবে, নইলে তোমার এই লালাক্ষরণটা হবে না। অভিজ্ঞতা, এই যে আগে থেকে অভিজ্ঞতা থাকতে হবে, এই অভিজ্ঞতা থাকার কারণে এটাকে বলা হয় কন্ডিশনাল রিফ্লেক্স। কেন? ধরো আমরা বাংলাদেশের সবাই আছি, আমরা মোটামুটি ভাবে যারাই এখানে ক্লাস করছো তারা সবাই ধরো বিরিয়ানি খাও, বিরিয়ানি খেতে খুব পছন্দ করো, তেহেরি খেতে পছন্দ করো বা কাচ্চি বিরিয়ানি। আমি তোমাকে এখন একটা জাস্ট ছবি দেখালাম যে খুব সুস্বাদু কাচ্চি, গরম গরম কাচ্চি, উপরে মাটনের পিস দেওয়া, খুবই ঝুরঝুরে মাংস। এই কথা চিন্তা, এই যে আমি বললাম, ধরো এতে তোমার মুখে লালা পড়বে। তারপর যারা এখানে আমাদের ফিমেল স্টুডেন্ট আছো তারা ফুচকা খেতে খুবই পছন্দ করে, অনেকে আছে ফুচকা খাও। তো ফুচকা খেতে গেলে দেখা যায় যে ফুচকার উপর প্রচন্ড পরিমাণ ঝালের মশলা, তার উপর একটু টক, এই কথাগুলো যে চিন্তা করো, যেমন আমার মুখেই লালা চলে আসছে। আমিও একটা সময় ফুচকা খেতাম, বাট ফুচকা খাওয়া ভালো না, এটা বলে রাখি। ফুচকার যে টক সেখানে কিন্তু অনেক জীবাণু থাকে। তো এই যে কথাগুলো চিন্তা করতেছি, কেন আমার মুখে লালা আসলো, আমি বললাম কেন আসলো, বিকজ অফ তুমি এটার এক্সপিরিয়েন্স আগে নিয়েছো। তুমি কাচ্চির ফ্লেভার হয়তো বা কখনো কখনো অনুভব করেছো, তুমি ফুচকার ফ্লেভারটা অনুভব করেছো, এই যে তোমাকে বললাম। এখন যদি আমি তোমাকে বলি, সাপোজ ধরো আমেরিকায় চিজ খুব বিখ্যাত, হ্যাঁ খুবই বিখ্যাত, যারা চিজ খাও, যারা ক্লাস করো তাদের জন্য এটা নর্মাল। কিন্তু এখানে আমরা অনেকেই আছি বাংলাদেশে যারা চিজের সাথে খুব বেশি একটা পরিচিত না। আমরা রেস্টুরেন্টে গেলে বিভিন্ন খাবার দাবার খেলে তখন আমরা আসলে ওই চিজের সাথে পরিচিত, বাট আমরা দৈনন্দিন জীবনে যে খাবার খাই, বাসায় খাবার খাই, সেখানে চিজ তেমন একটা ব্যবহার করা হয় না। তো চিজের অনেক ধরন আছে, যারা চিজ খেতে পছন্দ করে তারা ধরনগুলো জানে। তো ধরো ওই চিজের কথা বললাম, যে চিজ যেটা আমাদের দুধ দিয়ে তৈরি করা হয়, সেই চিজটার কথা বললাম, দেখবে তোমার মুখে লালা আসবে না। কেন আসবে না? কারণ আমরা অনেকেই চিজের সাথে পরিচিত না। আমরা চিজের যে এক্সপিরিয়েন্সটা আছে, অভিজ্ঞতাটা আছে, এটা এভাবে নেইনি, টেস্টটা ওইরকম ভাবে পরিচিত না। যার কারণে এরকম কোনো অপরিচিত খাবারের কথা যদি তোমাকে বলি, তারপর দেখবো তোমার মুখে কোনো পানি আসবে না। এই জন্যই বলা হয় সহজাত বা কন্ডিশনাল রিফ্লেক্স, তাকেই বলা হয় যখন, মনে রাখবা, যে তুমি কোনো কিছু চিন্তা করলে সাপেক্ষ, মানে কারো কোনো বিষয়ের চিন্তা করা হলে বা কোনো কিছুর ঘ্রাণ নিলে, যেটার সাথে তুমি ফ্যামিলিয়ার মানে পরিচিত, এরকম কোনো খাবার খেয়েছো, এরকম কোনো খাবারের ঘ্রাণ নিলে তখন তোমার মুখে লালা চলে আসবে, এটাকে বলা হয় কন্ডিশনাল রিফ্লেক্স। এক্ষেত্রে আমাদের মেইনলি এই যে কন্ডিশনাল বা সাপেক্ষ যেটা বলা হয় প্রতিবর্তী ক্রিয়া, এক্ষেত্রে আমাদের দুইটা স্নায়ু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল আর একটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু। এগুলো কি, এগুলো সম্পর্কে একটা কথা বলে রাখি, এখানে মূলত দুইটা স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, ঠিক আছে, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ফ্যারিঞ্জিয়াল, ওকে। আরেকটা হচ্ছে ফেসিয়াল স্নায়ু। গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, আরেকটা কি বলছি সেটার নাম হচ্ছে ফেসিয়াল স্নায়ু, ফেসিয়াল স্নায়ু। মূলত এগুলোর সাথে তোমরা অনেকেই পরিচিত না, তাও তোমাদেরকে বলি। এটা হচ্ছে আমাদের 12 জোড়া করোটিক স্নায়ু আছে। কত জোড়া? 12 জোড়া করোটিক স্নায়ু। এই 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে এরা অন্যতম। 12 জোড়া করোটিক স্নায়ুর মধ্যে প্রথমে আছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। যেমন অলফ্যাক্টরি আমাদের নাকে থাকে, এটা মূলত ঘ্রাণ নিতে সাহায্য করে। অপটিক আমাদের চোখে থাকে, চোখে দর্শনে সাহায্য করে। অকুলোমোটরও চোখে থাকে, চোখকে ঘুরাইতে সাহায্য করে। তেমন এই ফেসিয়াল স্নায়ু, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, এরা মূলত আমাদের জিহ্বার সাথে একটা সম্পর্ক আছে। জিহ্বায় বিভিন্ন স্বাদ অনুভূতিগুলো, ঠান্ডা গরম অনুভূতিগুলো আমাদের মস্তিষ্কে পাঠাতে সাহায্য করে। তো এই জিনিসগুলো সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ায় এই দুইটা স্নায়ু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বুঝতেই পারতেছো যে এই স্লাইডটাও আমাদের এমসিকিউ হিসাবে আসতে পারে। তোমাকে যদি বলা হয় খাবার গ্রহণের মাধ্যমে কোন ধরনের রিফ্লেক্স হয়, সেটার নাম হচ্ছে অনপেক্ষ প্রতিবর্তী বা আনকন্ডিশনাল রিফ্লেক্স। আর খাবারের চিন্তা বা ঘ্রাণ নেওয়ার কারণে কন্ডিশনাল রিফ্লেক্স কোন কোন স্নায়ু? গ্লসোফেঞ্জিয়াল এবং ফেসিয়াল স্নায়ু। এটা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। ওকে ফাইন, এইবার আসো তোমাদের একটা সিকিউ এর পার্ট পড়াই। এইটা মূলত আমাদের খুব বেশি একটা বোর্ডে আসেনি, বা আসলে 1-2 বার আসছে।
কিন্তু সবচেয়ে বেশি ক্লাসে টেস্ট পরীক্ষা আসছে। লাস্ট ২৪ ব্যাচের যে টেস্ট পরীক্ষা হয়েছে, ২৩ ব্যাচের হয়েছে, সেই বিগত বছরের টেস্ট পরীক্ষা বিভিন্ন স্বনামধন্য কলেজগুলোতে পরীক্ষা আসছে। তাই এটাকে আমরা সৃজনশীল হিসাবে চিহ্নিত করতে পারি ৪ নাম্বারের জন্য। আর এমসিকিউ তো থাকবেই। এমসিকিউ এর জন্য আসলে আলাদাভাবে কোনো পড়া বা টপিক ওইভাবে স্পেসিফিক বলা হয় না, কারণ সব টপিক থেকে এমসিকিউ আসতে পারে। তো এখন এই টপিকের নাম হচ্ছে গ্যাস্ট্রিক রসক্ষরণ। আগেই বুঝে নিতে পারতেছো যে গ্যাস্ট্রিক রস মানেই হচ্ছে কাকে ইন্ডিকেট করতেছে, তার নাম হচ্ছে পাকস্থলী। এটাকে বলা হয় পাকস্থলীর ভিতরে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, সেই গ্যাস্ট্রিক গ্রন্থিতে যেই সম্মিলিতভাবে যে জুস বা রসটা ক্ষরণ হয়, সেই গ্যাস্ট্রিক রসক্ষরণ। এই ক্ষেত্রে কিভাবে আমাদের স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমরা তো খালি পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণের ক্ষেত্রে গ্যাস্ট্রিক গ্রন্থি আর গ্যাস্ট্রিক হরমোনের নাম শুনেছিলাম, কিন্তু কিভাবে আমাদের পাকস্থলীর ভিতরে যে স্নায়ুগুলো আছে, সেই স্নায়ুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলবো। এটা মূলত ৩টা পর্যায়ে হয়। প্রথম পর্যায়ের নাম হচ্ছে স্নায়বিক পর্যায়, দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে পাকস্থলী পর্যায়, আর তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে আন্ত্রিক পর্যায়। তা আমাদের প্রথম পর্যায় নিয়ে আমরা আগে একটু কথা বলি, যার নামই হচ্ছে স্নায়বিক পর্যায়। এখানে মূলত কি কি ঘটনা ঘটে, যেমন তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে ফার্স্ট অফ অল এরা বলা হয়েছে যে এটি মুখগহ্বরে খাদ্যের উপস্থিতি বা গলদকরণের মাধ্যমে দ্রুত উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। তার মানে, এবং সেখান থেকে স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে যায়। তার মানে তুমি যখন মুখে কোনো একটা খাবার গ্রহণ করবা, এবং ওই খাবার গ্রহণ করার সাথে সাথে তোমার মুখের ভিতরে যে স্নায়ুগুলো আছে, সেটার উদ্দীপনা মস্তিষ্কে পাঠাবে। মস্তিষ্কে কি পাঠাবে? তথ্য পাঠাবে যে অলরেডি খাবার মুখে প্রবেশ করেছে। তুমি খুব ভালোভাবে জানো, তোমরা যারা এই ক্লাসগুলো প্রথম থেকে করছো, যে মুখে খাবার পরিপাক হওয়ার পরে যখন আমরা গলাধঃকরণ করি, সোজা বাংলা ভাষায় আমরা গিলে ফেলি, তখন অন্ননালীর মাধ্যমে সরাসরি পাকস্থলীতে যায়। অন্ননালীতে কিন্তু আটকে থাকে না, সরাসরি আস্তে আস্তে পাকস্থলীতে যায়। তাহলে মুখে খাবার নেওয়ার কিছু মুহূর্তের মধ্যেই কিন্তু সেটা পাকস্থলীতে যাচ্ছে, তাহলে সময় খুবই কম। তাহলে খাবার যখন তুমি মুখে নিচ্ছ, তখন সেটার অনুভূতি মস্তিষ্কে যাচ্ছে, আর মস্তিষ্ক থেকে অনুভূতিটা আবার কোথায় আসতেছে? পাকস্থলীতে আসতেছে। তাহলে দেখো, আমরা যদি এখানে একটা ছোট্ট ভিজুয়ালাইজেশন তোমাদেরকে বলি, ধরো একটা ভিজুয়াল ছবির কথা যদি বলি, সাপোজ এটা হচ্ছে ধরো একটা মস্তিষ্ক, এটা হচ্ছে একটা ব্রেনের পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা মস্তিষ্ক, হ্যাঁ? এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে ব্রেন। এই ব্রেনটা আমাদের সেন্ট্রালি কাজ করে। আর ধরো এটা হচ্ছে যদি ব্রেন হয়, আর এটা হচ্ছে মানুষের মাথা, ওকে? এটা হচ্ছে মানুষের মাথা। এই মাথার এই জায়গাটাতে মনে করো নাক, এই নাকের এই জায়গাটাতে হচ্ছে মুখ, এবং মুখ থেকে এখান থেকে মনে করো গলা, এই যে গলা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে মুখ, মনে করো এই জায়গাটা কি? মুখমণ্ডল। এটা হচ্ছে মুখের গহ্বর বা মুখের যে ফাঁকা স্থান বা যে মুখছিদ্র যেটাকে বলা হয়ে থাকে। তারপরে ধরো এখানে আমাদের কি আছে? অন্ননালী আছে, তাই না? অন্ননালী। ধরো এখানে হচ্ছে খাবারটা, এই জায়গাটাতে মুখগহ্বর, এবং এখান থেকে খাবারটা অন্ননালীর মাধ্যমে, এই যে অন্ননালীর মাধ্যমে পরবর্তীতে পাকস্থলীতে যাবে। এই যে এখান থেকে পাকস্থলী শুরু, তাই না? এই যে পাকস্থলী শুরু, এই হচ্ছে পাকস্থলী, আর এই হচ্ছে ডিওডেনাম। ওকে, ফাইন। এখন একটা জিনিস খেয়াল করো, যখন আমরা মুখে কোনো একটা খাবার খাচ্ছি, কি খাচ্ছি? ধরো একটা খাবার খাচ্ছি, এই খাবারের দানা, এটা যখন মুখের ভিতরে প্রবেশ করছে, ঠিক তখনই এই মুখের ভিতরে প্রবেশ করার সাথে সাথে এক ধরনের উদ্দীপনা মস্তিষ্কে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মস্তিষ্কে যাচ্ছে। এবং মস্তিষ্কে থেকে যাওয়ার পরেই সেটা সরাসরি সরাসরি অন্যান্য স্নায়ুর মাধ্যমে, কিসের মাধ্যমে? অন্যান্য স্নায়ুর মাধ্যমে সেই উদ্দীপনাটা আবার কোথায় আসতেছে? আমাদের পাকস্থলীতে আসতেছে। তাহলে প্রথমে আমাদের কোথায় গেল? খাবারের উদ্দীপনাটা মুখে নেওয়ার সাথে সাথে মস্তিষ্কে গেল, এবং মস্তিষ্ক থেকে পরবর্তীতে উদ্দীপনাটা সেকেন্ডলি আমাদের কোথায় আসলো? পাকস্থলীতে আসলো। আচ্ছা, এখানে আসলো। এই ছাড়া মানে উদ্দীপনা আসলে কি হয় ওটা একটু পরে বলছি। শুধুমাত্র মুখে খাবার গ্রহণের মাধ্যমেই কি এই উদ্দীপনা মস্তিষ্ক থেকে পাকস্থলীতে যাবে, নাকি আরো কিছু কার্যক্রম এখানে অন্তর্ভুক্ত আছে? যেমন ধরো তুমি যদি ঘ্রাণ নাও, তুমি যদি ধরো একটা টেবিলে বসে আছো খাবার খাবা বলে, একটু পরে খাবার খাওয়া শুরু করবা, সেই শুরুর পূর্ব মুহূর্তে যদি তুমি টেবিলে বসে থাকো, সেই সময় দেখতেছো এখনো শুরু করো নাই, এই ক্ষেত্রেও তোমার অনুভূতিটা মস্তিষ্কে পৌঁছে যাবে, ওই যে অলফ্যাক্টরি স্নায়ু নাকের ঘ্রাণের মাধ্যমে চলে যাবে, তারপরে সেটা পাকস্থলীতে ফিরে আসবে। তো এখানে পাকস্থলী থেকে, ব্রেন থেকে যে উদ্দীপনাটা আসে, এই উদ্দীপনাটা আসলে কিসের নির্দেশনা প্রদান করে? ব্রেন থেকে যে উদ্দীপনাটা আসছে, এই উদ্দীপনাটা মূলত
গ্যাস্ট্রিক জুস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে গ্যাস্ট্রিক রস ক্ষরণে সাহায্য করে। গ্যাস্ট্রিক রস, ঠিক আছে, গ্যাস্ট্রিক রস ক্ষরণের কি করবে? উদ্দীপনা দিবে। ক্ষরণের, গ্যাস্ট্রিক রস ক্ষরণের উদ্দীপনা বা নির্দেশনা দিবে। তাহলে ব্রেন থেকে আমাদের কিসের নির্দেশনা দিল? গ্যাস্ট্রিক রস ক্ষরণের নির্দেশনা দিল। এতে কি হবে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস বা ক্ষরণ নিঃসৃত হওয়া শুরু করবে, বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হওয়া শুরু করবে। তাহলে প্রথম স্টেপে আমরা কি কি বুঝলাম? মুখে খাবার গ্রহণ কিংবা ঘ্রাণের মাধ্যমে উদ্দীপনা চলে যায় মস্তিষ্কে। মস্তিষ্ক থেকে উদ্দীপনাটা আবার একটা নার্ভ বা স্নায়ুর মাধ্যমে কোথায় আসে? পাকস্থলীতে আসে। এবং এই পাকস্থলীতে আসার পরে মস্তিষ্ক থেকে এই উদ্দীপনা, ঠিক আছে, পাকস্থলীতে আসে এবং পাকস্থলীতে আসার পরে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ, বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণে সাহায্য করে। এই যে যেই স্নায়ুর মাধ্যমে আসলো সেই স্নায়ুর নামটা কি? এটা তোমাদের জানা তো জরুরি, তাই না? এটার নাম হচ্ছে ভেগাস স্নায়ু। অর্থাৎ যেই উদ্দীপনাটা মূলত আমাদের ব্রেন থেকে পাকস্থলীতে আসলো সেই উদ্দীপনাটার নাম হচ্ছে ভেগাস স্নায়ু। তাহলে মুখের ভিতরে খাবার গ্রহণের মাধ্যমে বা দর্শন চিন্তার মাধ্যমে গ্লসোফেঞ্জিয়াল আছে, ফেসিয়াল আছে, অন্যান্য অনেক স্নায়ু আছে, সেই অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়। আর মস্তিষ্ক থেকে ফিরতি অনুভূতি আমাদের ভেগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে আসে এবং পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করে। এবং এই রকম কার্যক্রম প্রায় 1 ঘন্টার মতো, ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো চলে। কারো 10-15 মিনিটও হতে পারে, 20 মিনিট হতে পারে, আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা চলে। ওকে, এটা গেল মুখের খাবারের কথা। আস্তে আস্তে খাবারগুলো তুমি কি করলা? আস্তে আস্তে খাবারগুলো আমাদের এই যে খাদ্য দানাগুলো আমাদের কোথায় প্রবেশ করলো? অন্ননালী হয়ে, এই যে খাদ্য দানাগুলো অন্ননালী হয়ে আস্তে আস্তে কোথায় যুক্ত? এই পাকস্থলীতে এসে জমা হতে থাকে। ঠিক আছে, পাকস্থলীতে এসে খাদ্য দানাগুলো জমা হতে থাকে। এখন আসো পাকস্থলীতে কি হয়। দেখো, পাকস্থলী পর্যায়টা পাকস্থলীতেই সম্পন্ন হবে। প্রথম পয়েন্টটা আমাদের নরমাল একটা পয়েন্ট, যে পাকস্থলী পর্যায় পাকস্থলীতেই সম্পন্ন হয়, এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। 2 নাম্বার হচ্ছে, পাকস্থলীতে যখনই খাবার পৌঁছানো শুরু করে, যখনই আমাদের মুখের প্রথম দানা আস্তে আস্তে পাকস্থলীতে পৌঁছানো শুরু করে, ঠিক সেই মুহূর্তে এই পর্যায়টা শুরু হবে। এবং দেখো, যখন পাকস্থলীতে খাবারগুলো পরিপূর্ণ হয়ে গেল, পাকস্থলী ভরপুর হয়ে গেল, তখন এই পাকস্থলীতে কিছু স্নায়ু থাকে। কি থাকে? স্নায়ু থাকে, ঠিক আছে। ধরো এই কিছু স্নায়ুর জালক থাকে, কিছু স্নায়ুর কি থাকে? জালক থাকে। এই স্নায়ুর জালকগুলো মূলত ধরো পাকস্থলীকে এভাবে ঘিরে রাখে। এগুলো হচ্ছে এক একটা স্নায়ু জালক। এগুলো কি? এগুলো এক একটা স্নায়ু জালক। এই স্নায়ু জালকগুলো পাকস্থলীকে এভাবে ঘিরে রাখে, যে এভাবে ঘিরে রাখে, ঠিক আছে। এটা কিন্তু সাবমিউকাসাল স্তরে থাকে, যে এভাবে ঘিরে রাখে। এই যে ঘিরে রাখলো পাকস্থলী স্নায়ু, এটা কিন্তু ভিতরে, এটা কিন্তু বাইরে ভেবো না, এটা কিন্তু এক্সট্রিনসিক না, এটা হচ্ছে ইন্ট্রিনসিক। আমরা তোমাদেরকে প্রথমে শুরুতেই বলিয়েছিলাম যে ইন্ট্রিনসিকের মধ্যে কিন্তু যে স্নায়ুগুলো আছে, যেগুলো হচ্ছে পাকস্থলীর যে স্তরগুলো আছে, আমরা তোমাদের দ্বিতীয় পর্বে পড়েছিলাম যে 5টা স্তর আছে, পেশি স্তর আছে, মিউকাস স্তর আছে। এই মিউকাস স্তরের ভিতরে এই স্নায়ুগুলো থাকে। এই স্নায়ুগুলোর স্তরের নাম হচ্ছে, এদের নাম হচ্ছে মেসনার্স প্লাক্সাস। এই স্নায়ুজালকের নাম হচ্ছে মেসনার্স প্লাক্সাস, ঠিক আছে, মেসনার্স প্লাক্সাস। যেহেতু এরা জালক তৈরি করে তাই এর নাম হচ্ছে প্লাক্সাস। তাহলে মেসনার্স প্লাক্সাস, মূলত স্নায়ুগুলোর নাম হচ্ছে মেসনার্স এবং জালকের মতো থাকে বলে এটাকে বলা হয়ে থাকে প্লাক্সাস। এই মেসনার্স প্লাক্সাস এই যে পাকস্থলীতে খাবার প্রবেশ করেছে, খাবার এসেছে, সেইটার অনুভূতি গ্রহণ করে সরাসরি কি করবে? সরাসরি মস্তিষ্কের মধ্যে পাঠিয়ে দিবে। কার মধ্যে পাঠিয়ে দিবে? মস্তিষ্কের মধ্যে পাঠিয়ে দিবে। তাহলে মেসনার্স প্লাক্সাস অনুভূতিটা গ্রহণ করার পরে, এটা হচ্ছে 3য় নাম্বার স্নায়ু, যেটা হচ্ছে অনুভূতিটা গ্রহণ করার পরে সেটা পাকস্থলী থেকে অনুভূতিটা গ্রহণ করে কোথায় পাঠিয়ে দিল? মস্তিষ্কে পাঠিয়ে দিল, ঠিক আছে। মস্তিষ্কে তখন আবার কি রিপোর্ট পাঠালো? পাকস্থলী থেকে রিপোর্ট পাঠালো যে পাকস্থলীতে খাবার চলে আসছে। সেম ভাবে ভেগাস স্নায়ুর মাধ্যমে তখন পাকস্থলীর ভিতরে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, সেই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা শুরু করে। সেখানে এনজাইম থাকতে পারে, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে পারে, বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে। এবং পাশাপাশি শুধুমাত্র মেসনার্স প্লাক্সাসই যে এখানে সাহায্য করে তা না, এক্ষেত্রে এই মেসনার্স প্লাক্সাসের সাথে সাথে একটা হরমোনও আছে যার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। হরমোনটার নাম কি? গ্যাস্ট্রিন হরমোন, ঠিক আছে, গ্যাস্ট্রিন হরমোন। এই গ্যাস্ট্রিন হরমোনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জুস ক্ষরণে, ঠিক আছে। শুধুমাত্র স্নায়ু না, গ্যাস্ট্রিক হরমোনও এখানে সাহায্য করে থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একবার কিন্তু স্নায়ু উদ্দীপনা মস্তিষ্কে পাঠাচ্ছে, একটা রিপোর্ট দিচ্ছে যে ওকে ফাইন, আমার এই জায়গায় এই জিনিসগুলো এসে গেছে। মস্তিষ্ক থেকে ফিরতি উদ্দীপনা আবার
পাকস্থলীতে এসে আরেকটা নির্দেশনা বহন করে নিয়ে আসে যে ওকে পাকস্থলী, তুমি তো আমাকে রিপোর্ট পাঠিয়েছো যে তোমার ভিতরে খাবার চলে আসছে, এখন আমি মস্তিষ্ক তোমাকে নির্দেশনা দিচ্ছি যে তোমার ভিতরে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে এখান থেকে সম্পূর্ণ গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা শুরু করে দাও। তাহলে বুঝতে পারছো এই অনুভূতিগুলো কিন্তু এভাবে আপ ডাউন হতে থাকে এবং এটা খুবই দ্রুত হতে থাকে। আমি যেভাবে বলতেছি কত ধীরে ধীরে, সেরকম না, বিষয়টা খুবই দ্রুত হতে থাকে। এইভাবেই গ্যাস্ট্রিন হরমোন এবং সেই সাথে মেসনাস প্লাগজাসের উদ্দীপনার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ যত গ্যাস্ট্রিক জুস আছে তারা ক্ষরণ হতে শুরু করে এবং এর স্থায়ী কাল, এই যে দেখো এই দশাটার স্থায়ী কালটা মোটামুটি ভাবে প্রায় 4 ঘন্টার মতো হয়ে থাকে। তাহলে আমরা যদি এই স্লাইডটা প্রায় পার করে যাই, এরপরে আমরা পরের স্লাইড নিয়ে কথা বলবো। এই স্লাইডটা পার হয়ে গেলে আমরা পরের স্লাইড নিয়ে কথা বলবো। একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে আমাদের ফার্স্টে কি হলো, এই দুইটা অংশ কিন্তু গ্যাস্ট্রিক জুস ক্ষরণের ক্ষেত্রে কাজ করে। আমাদের আরেকটা যে পর্যায়ে তোমাদেরকে বলেছিলাম যার নাম হচ্ছে আন্তরিক পর্যায়, এটা মূলত ক্ষরণ, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বা বন্ধ করার নির্দেশনার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমি আরেকবার এটা একটু রিপিট করে যাচ্ছি। আমাদের এই পাকস্থলী গ্যাস্ট্রিক জুস ক্ষরণে 3টা পর্যায়, এর মধ্যে 2টা পর্যায় হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করে, আরেকটা পর্যায় যেটা এখনো পড়াইনি সেটা গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বন্ধে সাহায্য করে। তো 2টা পর্যায় যেটা আছে, এক নম্বর হচ্ছে স্নায়বিক, একটা হচ্ছে পাকস্থলী। স্নায়বিক পর্যায়ে কি করেছিলাম যে মুখের ভিতরে যখন খাবার যায় এই খাবারের অনুভূতিগুলো গ্লাসোফেরেঞ্জিয়াল বিভিন্ন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যাবে, আর মস্তিষ্ক থেকে ভেগাস স্নায়ুর মাধ্যমে, যে লাল কালারের যে স্নায়ু ভেগাস স্নায়ু, এই ভেগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে একটা উদ্দীপনা পাঠাবে যে তুমি গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা শুরু করে দাও। এটা ঘ্রাণের মাধ্যমে হতে পারে কিংবা মুখে খাবার ঢুকানো বা প্রবেশ করানোর মাধ্যমে হতে পারে। ওকে ফাইন। এরপরে আমরা কি করলাম, যখন খাবারগুলো, এই যে খাদ্য দানাগুলো, এগুলোকে আমরা কি বলছি, খাদ্য দানা, তাই না? এই খাদ্য দানাগুলো, এগুলো হচ্ছে খাদ্য দানা। ওকে, এই খাদ্য দানাগুলো যখন আমাদের পাকস্থলীতে এসে পৌঁছায় তখন পাকস্থলীর মিউকাস স্তরে, পাকস্থলীর সবচেয়ে ভিতরের স্তরে একটা স্নায়ুজালক আছে, যে স্নায়ুজালকের নাম হচ্ছে মেসনাস প্লাগজাস, যা পাকস্থলীকে জালকের মতো ঘিরে রাখছে। যেমন আমার হাতের কথা যদি চিন্তা করো, ধরো এই হাতটা, এই হাতের ভিতরে যে রেখাগুলো দেখতেছো না, ধরে নাও এই রেখাগুলো হচ্ছে সেই মেসনাস প্লাগজাস। এখন ধরো এটা যদি একটা খাদ্য উপাদান হয়, এটা যখন আমার এই হাতের সংস্পর্শে আসবে, তার মানে কি মেসনাস প্লাগজাসের সংস্পর্শে আসবে না? এই মেসনাস প্লাগজাস যখন দেখবে যে পাকস্থলীতে খাবার এসে গেছে, তখন সেই অনুভূতিটা মেসনাস প্লাগজাসের মাধ্যমে মস্তিষ্কে পাঠাবে। আর যখনই মস্তিষ্কে পাঠাবে তখন মস্তিষ্ক থেকে ফিরতি উদ্দীপনা আবার ভেগাস স্নায়ুর মাধ্যমে পাকস্থলীতে আসবে যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা শুরু করো। তার মানে একটা অনুভূতি চাচ্ছে এক স্নায়ুর মাধ্যমে, ব্রেন থেকে আবার ভেগাস স্নায়ুর মাধ্যমে দ্বিতীয় একটা নির্দেশনা আসবে যে তুমি স্বয়ং সম্পূর্ণ যত গ্যাস্ট্রিক জুস আছে ততটুকু ক্ষরণ করা শুরু করো। এবং এই ক্ষেত্রে গ্যাস্ট্রিক হরমোনও সাহায্য করে এবং এই দশার সময়কাল হচ্ছে প্রায় কত ঘন্টা, 4 ঘন্টার অধিক হয়ে থাকে। বুঝতে পেরেছো? এবার আমরা গ্যাস্ট্রিক জুস ক্ষরণের ক্ষেত্রে আমাদের যে আন্তরিক পর্যায় আছে অর্থাৎ 3 নাম্বার পর্যায়, সেই 3 নাম্বার পর্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এখন 3 নাম্বার পর্যায়ে আসলে কি হয়, তো সেটার জন্য আমি তোমাদের ক্ষেত্রে আরেকবার একটু ছবিটা দেখাতে চাই। ধরো এটা হচ্ছে অন্ননালী এবং এই অন্ননালী থেকে আমাদের পাকস্থলী আসে, তাই না? এই যে এটা হচ্ছে পাকস্থলী, এই যে এটা হচ্ছে পাকস্থলী এবং পাকস্থলী এটা হচ্ছে ডিওডেনাম। তো দেখো একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলীতে এতক্ষণ ধরে খাবারগুলো ছিল এবং এটাকে আমরা চিহ্নিত করে কি বলছি, এটাকে আমরা চিহ্নিত করে বলছি হচ্ছে ডিওডেনাম। এটাকে আমরা কি বলছি, ডিওডেনাম। ওকে ফাইন, ডিওডেনাম। তো একটা জিনিস খেয়াল করো, এতক্ষণ ধরে তো পাকস্থলীতে বিভিন্ন ধরনের খাবারগুলো পরিপাক হলো, এই যে এগুলোকে পরিপাক হলো, এই পরিপাকৃত খাবারগুলোকে আমরা তখন বলে থাকি কাইম। এটাকে আমরা কি বলবো, কাইম বলবো। তো একটা জিনিস খেয়াল করো, কাইমে যখন পরিণত হওয়া শেষ হয়ে যাবে অর্থাৎ পাকস্থলীতে পরিপাক শেষ হয়ে যাবে, তখন ধীরে 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 এটা গানের কথা মনে পড়লো, ধীরে ধীরে, তামিল একটা গান। তো ধীরে ধীরে এই কাইমগুলো আস্তে আস্তে ডিওডেনামে প্রবেশ করা শুরু করবে। এখন ধীরে ধীরে কেন প্রবেশ করে? পাকস্থলী যদি হুট করে খুব দ্রুত তোমার খালি হয়ে যায়, ডিওডেনামে খাবারগুলো যদি চলে আসে, তাহলে আসলে তোমার একটা ভালো ক্ষতি হতে পারে। পাকস্থলী যতক্ষণ খালি থাকে ততক্ষণ আমাদের খিদা লাগে। তো পাকস্থলী হুট করে যদি খালি হয়ে যায় তাহলে তোমার মানে বেশ কিছু সমস্যা হবে। এজন্য ধীরে ধীরে সেটা ডিওডেনামে আসতে থাকে। এখন যেহেতু খাবারগুলো ডিওডেনামে আসা শুরু করছে, আমি তোমাদের প্রথমে শুরুতে বলেছিলাম যে আমাদের এই গ্যাস্ট্রিক পর্যায়ের গ্যাস্ট্রিক জুস ক্ষরণের 3টা পর্যায় আছে, এর মধ্যে প্রথম 2টা হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করে এবং 3 নম্বর পর্যায় হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বন্ধে সাহায্য করে থাকে। তো যখন এই খাদ্যদলা বা কাইম আস্তে আস্তে ধীরে ধীরে পাকস্থলী থেকে ডিওডেনামে আসা শুরু করে, তখন আমাদের কিন্তু আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করার যে প্রয়োজন নেই, এই উদ্দীপনাটা
মস্তিষ্ক থেকে আবার কোথায় আসবে, পাকস্থলীতে আসবে। এখন উদ্দীপনাটা তাহলে আমাদের কোথা থেকে আসতেছে, মস্তিষ্ক থেকে, তাই না? এটা হচ্ছে ধরো মস্তিষ্ক, এটা হচ্ছে মস্তিষ্ক। ওকে, এই মস্তিষ্ক থেকে মানে ব্রেইন থেকে আমাদের আমাদের পাকস্থলীতে একটা উদ্দীপনা আসবে। তাহলে যখনই খাবারগুলো ডিওডেনামে যাওয়া শুরু করে তখন মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে উদ্দীপনাটা বন্ধের নির্দেশ করে। এই স্নায়ুটা মূলত কি করবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বন্ধের নির্দেশ করবে। কারণ কি, কারণ অলরেডি কি হয়েছে দেখো, একটা জিনিস এটা আগে লিখে নিই, ক্ষরণ বন্ধ। অলরেডি তোমার খাবার পরিপাক অলরেডি গ্যাস্ট্রিক পাকস্থলীতে হয়ে গেছে, তার মানে খাবারগুলো এখন আস্তে আস্তে, কাইমগুলো আস্তে আস্তে ডিওডেনামে আসা শুরু করেছে, পাকস্থলীতে আর খাবার থাকবে না, তার মানে আমার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করার দরকার নেই। তার মানে এই উদ্দীপনাটা এই জন্য লিখছে যে কাইম যখন ডিওডেনামে প্রবেশ করে, কাইম যখন ডিওডেনামে প্রবেশ করে তখন এর প্রাচীরে উদ্দীপনা তৈরি হয়। কার প্রাচীর উদ্দীপনা তৈরি হবে, ডিওডেনামের প্রাচীর উদ্দীপনা তৈরি হয়। পরবর্তীতে এই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছালে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বন্ধ হওয়া শুরু করে। মানে এই যে যখনই খাদ্যদলা বা কাইম ডিওডেনামে আসবে, ডিওডেনামেও তো আমাদের এক্সটেন্সিক প্লাক্সাস বা ইন্ট্রিনসিক প্লাক্সাস যেগুলো থাকে, মানে বহির্গত যে স্নায়ুজালক বা অন্তর্নিহিত যে স্নায়ুজালক আছে, তারা কিন্তু উদ্দীপনাটা মস্তিষ্ক দেয় এবং মস্তিষ্ক থেকে আবার ফিরতি উদ্দীপনাটা গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা প্রদান করে থাকে বা বন্ধের নির্দেশ প্রদান করে। পাশাপাশি একটা জিনিস মনে রাখবা, এই ডিওডেনাম থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়। কয় ধরনের হরমোন নিঃসৃত হবে, 2 ধরনের হরমোন নিঃসৃত হবে। এর মধ্যে এই হরমোন দুটার কথা যদি বলি, এটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। একটার নাম হচ্ছে সিক্রেটিন, এটাকে কি বলা হয়, সিক্রেটিন। এইটা হচ্ছে হরমোন নিঃসৃত হবে আন্ত্রিক গ্রন্থি থেকে। আরেকটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন, আরেকটা কি, কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, কোলেসিস্টোকাইনিন। ওকে, একটা হচ্ছে ডিওডেনাম থেকে সিক্রেটিন, আর একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন হরমোন। এই দুইটা হরমোন মূলত নিঃসৃত হয়। এই জন্য দেখো এখানে লেখা আছে, এছাড়া ডিওডেনামের মিউকাস স্তর থেকে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন হরমোন ক্ষরণ হয়। এখন স্নায়ু উদ্দীপনা তো পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা প্রদান করেই, পাশাপাশি এই সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন এই দুইটা হরমোন কি করবে, হরমোন পরিবহনের অন্যতম উপায় হচ্ছে রক্ত, এনজাইম পরিবহনের অন্যতম উপায় হচ্ছে নালী, অর্থাৎ গ্রন্থি থেকে এনজাইম তার নির্দিষ্ট জায়গায় নালীর মাধ্যমে যায়। হরমোন রক্তের সাথে মিশে যে কোনো জায়গায় যেতে পারে। সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন 3টা জায়গায় যায়, একটা হচ্ছে অগ্নাশয়, একটা হচ্ছে যকৃৎ, আর একটা হচ্ছে পাকস্থলী। তো অগ্নাশয় এবং যকৃতে কি করে এটা এখন আপাতত জানার দরকার নেই, কিন্তু পাকস্থলীতে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন এই দুইটা হরমোন যাওয়ার পরে আসলে কি ঘটনাগুলো ঘটাবে সেইটা আমাদের জানা অত্যন্ত জরুরি। দেখো সিক্রেটিন মেইনলি কি করে থাকে, সিক্রেটিন হরমোনের কথা যদি তোমাদেরকে বলি, সিক্রেটিন হরমোন দেখো, সিক্রেটিন পাকস্থলীর গ্যাস্ট্রিক রস ক্ষরণ বন্ধ করে দেয়। তাহলে সিক্রেটিন হরমোন যখন রক্তের সাথে মিশে তখন পাকস্থলীর অভ্যন্তরে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে সেই গ্যাস্ট্রিক গ্রন্থির গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রস ক্ষরণটাকে বন্ধ করে দিবে। সেকেন্ড হচ্ছে কোলেসিস্টোকাইনিন, তাহলে কি করবে, কোলেসিস্টোকাইনিন হচ্ছে পাকস্থলীতে যে খাদ্য দলা বা কাইমগুলো আসে তার গতিপথটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিনের দুইটার কাজ কিন্তু ভিন্ন। সিক্রেটিন পাকস্থলীতে যাওয়ার পরে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ বন্ধের নির্দেশ প্রদান করে থাকে, অর্থাৎ মস্তিষ্ক থেকে যে উদ্দীপনাটা আছে সেইটা তো বন্ধ করবেই, নির্দেশ প্রদান করবেই, কিন্তু পাশাপাশি সিক্রেটিন হরমোনও পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা বা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা বন্ধের নির্দেশ প্রদান করে। আর কোলেসিস্টোকাইনিন মূলত আমাদের এই যে খাদ্যদলা বা কাইম, আমি যে বারবার বলছিলাম ধীর গতিতে আসে, আস্তে আস্তে প্রবেশ করে, একেবারে পাকস্থলী খালি হয় না, এই গতিপথটাকে নিয়ন্ত্রণ। এটাই হচ্ছে আন্তরিক পর্যায়ে। তার মানে আন্তরিক পর্যায়ে মেইনলি আমরা দেখতে পেলাম যে আগের যে পর্যায়গুলো ছিল সেই পর্যায়গুলো থেকে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে সাহায্য করত, আর আন্তরিক পর্যায়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটা করছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা এবং কাইমগুলো আমাদের ডিওডেনামে আসার গতিপথটাকে নিয়ন্ত্রণ করতেছে। তো এই হলো আমাদের গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক জুস ক্ষরণের বলা যেতে পারে স্নায়ুতন্ত্রের ভূমিকা। এখন আমি তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন তোমাদের সাথে যে বিষয় নিয়ে আমার আলোচনা হবে সেই বিষয়টা হচ্ছে অগ্ন্যাশয়রস ও পিত্তরস। তো অগ্ন্যাশয়রস ও পিত্তরসের কিন্তু আগের একটু পড়ার সাথে একটা মিল আছে। তোমরা অলরেডি দেখেছো যে আমাদের যে আন্তরিক গ্রন্থির কথা বলেছিলাম, আমাদের ডিওডেনামের মধ্যে অবস্থিত আন্তরিক গ্রন্থি, এই আন্তরিক গ্রন্থি মূলত 2টা হরমোন নিঃসৃত করলো। একটার নাম হচ্ছে সিক্রেটিন, একটার নাম কি বলেছিলাম, সিক্রেটিন, তাই না? এবং তোমাদেরকে কিন্তু একটু আগেও আমি এটা বলেছি যে সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন, আরেকটা হরমোনের নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, একটা হচ্ছে সিক্রেটিন আর একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন।
এই যে দুইটা হরমোন, এই দুইটা হরমোন মূলত রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন এই দুইটা হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে তিনটা জায়গায় গিয়েছিল বলছিলাম। একটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলীতে কি হয় দেখেছো, আর একটা হচ্ছে যকৃৎ এবং অগ্নাশয়। তো এর মধ্যে সিক্রেটিন যখনই যকৃৎ এবং অগ্নাশয়ে যাবে, কোথায় কোথায় যাবে, যকৃতে যাবে এবং অগ্নাশয়ে যাবে। এই দুটো জায়গায় যখন যাবে, অগ্নাশয়, এই দুই জায়গা থেকেই মূলত সিক্রেটিন একটা আয়ন ক্ষরণ করার জন্য বলে, সেটার নাম হচ্ছে বাইকার্বনেট আয়ন, যেটাকে আমরা HCO3- বা আমরা বলে থাকি বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, বাইকার্বনেট আয়ন বলে থাকি। এই বাইকার্বনেট আয়নটা মূলত কি করে দেখো, এই যে বাইকার্বনেট আয়নের কথা তোমাদেরকে বারবার বলছি না, এই বাইকার্বনেট আয়ন কিন্তু ক্ষারীয় আয়ন। এটা কি ধরনের আয়ন, ক্ষারীয় আয়ন। এরা মূলত ক্ষারীয় আয়ন নিঃসৃত করতে সাহায্য করে অগ্নাশয় এবং যকৃৎ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিক্রেটিন যকৃৎ অগ্নাশয় থেকে বাইকার্বনেট আয়ন বা ক্ষারীয় আয়ন নিঃসৃত করলে সুবিধাটা কি? তোমাদেরকে আবার একটু পিছনে ফিরিয়ে নিয়ে আসতে চাই। তোমরা সবাই জানো, বারবার বলছি, যে এই যে পাকস্থলীতে যে খাদ্য পরিপাক হলো তাদেরকে আমরা কাইম বলছি, এবং এই কাইমটা কিন্তু অলওয়েজ HCl যুক্ত, মানে অ্যাসিডীয় হয়। HCl যুক্ত মানে কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যুক্ত থাকে। যার কারণে যখনই এই খাদ্যদলা বা কাইম ডিওডেনামে আসে, ডিওডেনামে পরিপাক করার ক্ষেত্রে ডিওডেনাম কিন্তু অ্যাসিড জাতীয় খাদ্যগুলোকে এভাবে পরিপাক করতে পারে না। অ্যাসিড জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করার জন্য আগে তাকে প্রশমিত করতে হয়। তাহলে ডিওডেনামে এই খাদ্যদলা বা কাইম, যেহেতু ডিওডেনামে আমাদের খাদ্য পরিপাক হয়, এই ডিওডেনামে খাদ্যদলা বা কাইমকে প্রশমিত করার জন্য এই ক্ষারীয় আয়ন, এই ক্ষারীয় আয়নটা মূলত কাজ করে থাকে। তার মানে বাইকার্বনেট আয়ন কি করবে, ডিওডেনামে কাইমকে প্রশমিত করবে। ডিওডেনামে, ঠিক আছে, ডেনামে কাইমকে প্রশমিত করবে। কাকে প্রশমিত করবে, কাইমকে প্রশমিত করবে। ঠিক আছে, প্রশমিত করবে। তাহলে খাদ্যদলা বা কাইম ডিওডেনামে কাইমকে প্রশমিত করে থাকে। ওকে, ফাইন। ওকে, এখন আসো, আমাদের যে আরেকটা হরমোন আছে কোলেসিস্টোকাইনিন, এটাও তো সেম টু সেম ভাইয়া যকৃৎ আর অগ্নাশয়ে যায়। ইয়েস, এক্স্যাক্টলি। এটাও তাহলে কোথায় যাচ্ছে, এটাও যকৃতে যাচ্ছে, যকৃৎ, এবং আরেকটা কোথায় যাচ্ছে, অগ্নাশয়ে যাচ্ছে, অগ্নাশয়। ঠিক আছে, অগ্নাশয়ে যাচ্ছে। এই যে দেখো, কোলেসিস্টোকাইনিন যকৃৎ এবং অগ্নাশয়ে গেল, এই কোলেসিস্টোকাইনিন যকৃতে যাওয়ার পরে, যদি যকৃতে যায়, তাহলে যকৃতে যাওয়ার পরে কি করবে, মূলত পিত্তরস ক্ষরণ করতে সাহায্য করবে। আসলে যকৃতে তো যাবে না, যাবে তো আসলে পিত্তথলিতে। যকৃৎ থেকে আসলে কোথায় যায়, পিত্তথলিতে। ঠিক আছে, পিত্তথলিতে। তো এই কোলেসিস্টোকাইনিন পিত্তথলি থেকে, তোমরা সবাই জানো, কি ক্ষরণ করতে সাহায্য করবে, পিত্তরস। কারণ আমরা জানি যে এই পিত্তরস যদি ক্ষরণ না হয়, তাহলে ডিওডেনামে আমাদের চর্বি জাতীয় খাবার বা উপাদানগুলো পরিপাক হবে না। আর অগ্নাশয়ে যে কোলেসিস্টোকাইনিন এনজাইম ক্ষরণ করতে সাহায্য করে। কি ক্ষরণ করতে সাহায্য করে, এনজাইম ক্ষরণ করতে সাহায্য করে। ঠিক আছে, এনজাইম ক্ষরণ করতে সাহায্য করে। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে, সাহায্য করে। তাহলে একটা জিনিস আমরা অলরেডি বুঝে গেলাম, যে আমাদের যে আন্তরিক গ্রন্থি আছে সেখানে সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন এই আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অগ্নাশয় এবং যকৃতে বা পিত্তথলিতে যায়। সিক্রেটিন কি কি কাজ করছে, কোলেসিস্টোকাইনিন যকৃতে অগ্নাশয়ে যায় কি কি কাজ করছে, এই জিনিসগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। এই হলো পরিপাকতন্ত্রে স্নায়ুতন্ত্রের ভূমিকা। এবং এই ক্ষেত্রে এই যে এই পরিপাকে মূলত আমাদের এই যে যেই ঘটনাগুলো ঘটলো, এইগুলোর ক্ষেত্রে স্পেশালি যেই স্নায়ুটা ভূমিকা পালন করে, স্নায়ুর নাম তো আমাদের জানা লাগবে, তাই না? এই স্নায়ুর নাম হচ্ছে ভেগাস স্নায়ু। এখানেও আমাদের ভেগাস স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এইখানে যে আমাদের অগ্নাশয় বা পিত্তরস ক্ষরণেও কোন স্নায়ু ভূমিকা পালন করছে, ভেগাস স্নায়ু ভূমিকা পালন করছে। তাহলে আমরা এখান থেকে অলরেডি মানে বিভিন্ন ধরনের রস ক্ষরণে কিভাবে স্নায়ুতন্ত্রের ভূমিকা পালন করে সেটা নিয়ে আলোচনা করলাম। এইবার তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, এইটা আমার কাছে পার্সোনালি, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমার কাছে পার্সোনালি এটা খুবই পেইনফুল লাগতো। কিন্তু আমরা এই জিনিসটা না বুঝে বা কতটুকু পড়তে হবে সেই জিনিসটা বুঝি না, তোমাদেরকে আমি গুছিয়ে দিচ্ছি। কিভাবে গুছিয়ে দিচ্ছি, যেমন পরিপাকে হরমোনের ভূমিকা। হরমোন সম্পর্কে তোমাদের অলরেডি বিস্তারিত অনেক কথাই বলেছি, আবারও বলছি, যে হরমোন এমন একটা রাসায়নিক উপাদান যেটা মূলত রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তো মূলত পরিপাকে আমাদের বেশ কিছু হরমোনের নাম দেখতে পাচ্ছ। এখানে আছে সিক্রেটিন, ক্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন, তারপর আরো আছে সোমাটোস্ট্যাটিন, এন্টেরোকাইনিন, পেপটাইড, তারপর আছে এন্টারোগ্যাস্ট্রন, তারপর হচ্ছে এন্টারোক্রাইনিন, ডিওক্রাইনিন,
তারপরে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ভিল্লিকাইনিন, ভ্যাসি অ্যাক্টিভেটর, ইন্টেস্টাইনাল পেপটাইড, এরকম অনেকগুলো হরমোনের নাম তোমরা দেখতে পাচ্ছ। তো এইগুলো আমাদের আসলে কোন জিনিস পড়তে হবে, আমাদের বইয়ের মধ্যে এখানে অনেক বিস্তারিত আছে, কিন্তু আমাদের এটা দুইটা জিনিস পড়তে হবে, সেটা তোমার সিকিউতে আসুক আর এমসিকিউতে আসুক, এই দুইটা লাইন লিখলে আসলে যথেষ্ট। তার মানে এটা আমাদের সিকিউতে আসতে পারে 3 নাম্বারের জন্য, আর সিকিউতে না আসলে এমসিকিউতে আসবে, এটা 100%। ঠিক আছে, এখান থেকে এমসিকিউ দেওয়ার প্রশ্ন আসে এবং অনেক স্টুডেন্ট আছে এখান থেকে এমসিকিউ দিলে আসলে অনেকটা ধরা খায়। তো তোমাদের জন্য গুছিয়ে নিয়ে আসছি যে আসলে মূলত তোমাদের জন্য এখান থেকে কি কি জিনিস পড়তে হবে। যেমন দেখো, গ্যাস্ট্রিন হরমোন, যদি এর সোর্স, মানে প্রথমে তোমাকে দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন কোথা থেকে নিঃসৃত হচ্ছে, তার মানে উৎসটা কোথায় এবং সেটা কি কাজ করতেছে। যেমন দেখো, গ্যাস্ট্রিন হরমোনের উৎস হচ্ছে এটি পাকস্থলীর জি কোষ থেকে নিঃসৃত হয়। এটা অলরেডি আমরা পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির সময়ও পড়েছি। তো পাকস্থলীর জি কোষ থেকে নিঃসৃত হচ্ছে আমাদের কোন হরমোন, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। তাহলে কোন কোষ থেকে নিঃসৃত হয়, জি কোষ। কাজের দিক থেকে কি দেখতে পাচ্ছি, যে মূলত এই গ্যাস্ট্রিন হরমোন যখন পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করতে সাহায্য করে। তাহলে আমাদের কাজটা বুঝতে পারলাম যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডে সাহায্য করে। এরপর আসো 2 নাম্বার যে হরমোনের কথা বলা আছে তার নাম হচ্ছে সিক্রেটিন। আমরা একটু আগে সিক্রেটিন হরমোনের কথা, কিন্তু তোমাদের সিক্রেটিন হরমোনের কথা তোমাদেরকে বারবার বলেছিলাম, সেই কথাগুলো এখানে আছে। তোমরা জানো যে ডিওডেনামের মিউকাস গ্রান্থিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। দেখো এখানে সেম কথাই বলা আছে, ডিওডেনামের মিউকাস গ্রান্থিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং সিক্রেটিন 3টে জায়গায় যায়, একটা হচ্ছে পাকস্থলী, একটা অগ্নাশয় এবং যকৃৎ, এবং সেই কাজই করে। যেমন অগ্নাশয় রস পাকস্থলী পেপসিন এনজাইম এবং যকৃতের ক্ষেত্রে বিশেষ করে পিত্তথলিতে পিত্তক্ষরণ উৎপাদনে উদ্দীপ্ত করে থাকে। 3টা গ্রন্থির কথা বলেছি। 3 নাম্বার কোলেসিস্টোকাইনিন নিয়েও আমরা কথা বলেছি। কোলেসিস্টোকাইনিনের আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। এটাও মূলত ক্ষুদ্রান্তের প্রাচীর, বিশেষ করে ডিওডেনামের মিউকাস স্তর, কোথা থেকে, ডিওডেনাম, ঠিক আছে, ডিওডেনামের মিউকাস স্তর থেকে নিঃসৃত হয় এবং এটাও দেখো অগ্নাশয় রস ক্ষরণ ও পিত্তরস ক্ষরণে সাহায্য করে থাকে। কারণ এই কথাগুলো আমরা একটু আগে তোমাদেরকে পাকস্থলীর খাদ্য পরিপাকে স্নায়ুতন্ত্রের ভূমিকা বারবার বলেছি। তারপরে আসো স্লাইডে আসো সোমাটোস্ট্যাটিন, অর্থাৎ 4 নাম্বার যে হরমোনের নাম তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। উৎসের দিক থেকে অন্ত্রের ডি কোষ, এই যে যেগুলো স্পেশালি এরকম করে লেখা থাকে না, ডি কোষ, জি কোষ, আলফা কোষ, বিটা কোষ, এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমাদের পরীক্ষায় বেশি আসে, যে এই উৎসগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তারপরে দেখো কাজ হচ্ছে এটা পাকস্থলীর রস এবং অগ্নাশয় রস ক্ষরণ কমিয়ে দেয়। তার মানে সোমাটোস্ট্যাটিন এটা মূলত পাকস্থলী অগ্নাশয়ে ক্ষরণ করতে বাধা প্রদান করে। চলো 5 নাম্বারের কথা যদি বলি, 5 নাম্বার গ্রন্থির নাম, 5 নাম্বার হরমোনের নাম হচ্ছে এন্টেরোকাইনিন। এটাও দেখো ম্যাক্সিমাম হরমোনগুলো না দেখবে যে ক্ষুদ্রান্তের কোনো না কোনো পার্ট থেকে নিঃসৃত হচ্ছে। তো এন্টেরোকাইনিনও দেখো ক্ষুদ্রান্তের প্রাচীর, বিশেষ করে ইলিয়াম থেকে নিঃসৃত হয়। এর কাজ হচ্ছে শর্করা পরিপাককারী যে এনজাইম ক্ষরণ সেটা করতে সাহায্য করে। যেহেতু ডিওডেনামে এবং মুখগহ্বরে এই দুইটা জায়গায় আমাদের শর্করা পরিপাক হয়, তো মুখগহ্বরে কিন্তু খুব বেশি শর্করা পরিপাক হয় না, সবচেয়ে বেশি ডিওডেনামেই হয়। আর ডিওডেনামে জটিল শর্করাকে পরিপাক করা বিভিন্ন ধরনের এনজাইম দরকার, আর সেই এনজাইম পরিপাক করার জন্য ক্ষুদ্রান্তের ইলিয়াম প্রাচীর থেকে এই এন্টেরোকাইনিন এনজাইম নিঃসৃত হয়। 5 নাম্বার যেটা আছে তার নাম হচ্ছে পেপটাইড। উৎসের দিক থেকে দেখো এটাও ইলিয়ামের প্রাচীর থেকে হচ্ছে। কাজ হচ্ছে অন্ত্রের ভিতর দিয়ে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয়। আমাদের যেমন কোলেসিস্টোকাইনিন যেমন ওই যে পাকস্থলীর ভিতর থেকে ডিওডেনামে আসার খাদ্যের গতিপথটাকে ধীর গতিতে নিয়ন্ত্রণ করেছিল, তেমনি ধরো আমাদের যখন ডিওডেনামে খাবার পরিপাক হয়ে যাবে, শোষণ হয়ে যাবে, যেই অংশগুলো আসলে মলে পরিণত হবে সেটা কিন্তু ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, বৃহদান্ত্রের কোলন, সিকাম, এই বিশাল বড় এরিয়াগুলোকে ঘিরে তারপরে আসবে। তো সেই জায়গায় যাতে আস্তে আস্তে ধীরে ধীরে যায়, কারণ খুব দ্রুত যদি চলে যাওয়ার চেষ্টা করে তাহলে আমাদের ক্ষতি হবে। কি ক্ষতি হবে, যে আমরা এতক্ষণ ধরে বিভিন্ন জায়গায় যে খাদ্য পরিপাক করলাম, এখন আমাদের শোষণ করার জায়গা হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। তাহলে যদি ধীরে ধীরে যায় তাহলে ওই খাবার থেকে ম্যাক্সিমাম পরিমাণ খাদ্য শোষণ এবং সেই সাথে যদি কোনো পরিপাকের প্রয়োজনও থাকে সেটা পরিপাক করতে সাহায্য করবে। তাহলে এই হরমোনটা অন্ত্রের ভিতর দিয়ে খাবারের গতিপথটাকে নিয়ন্ত্রণ করে। এরপর আসো এন্টেরোগ্যাস্ট্রন, এটাও সেম টু সেম ক্ষুদ্রান্তের ডিওডেনামে প্রাচীর থেকে নিঃসৃত হয়। যেহেতু গ্যাস্ট্রন কথাটা আছে তার মানে পাকস্থলী রিলেটেড কোনো কিছু হবে, কারণ গ্যাস্ট্রিক থাকলেই মানে হচ্ছে পাকস্থলী রিলেটেড কোনো কিছু। দেখো লেখা আছে গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা প্রদান করে। তারপরে আসো আমরা পরবর্তী হরমোনের নাম হচ্ছে এন্টেরোক্রাইনিন। দেখো এই হরমোনের নাম ছিল এন্টেরোকাইনিন আর এই হরমোনের নাম হচ্ছে এন্টেরোক্রাইনিন, তাই দুইটার মধ্যে প্যাচ লাগানো যাবে না। এটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীর ডিওডেনাম থেকে নিঃসৃত হয়
আর এন্টেরোকাইনিনও ক্ষুদ্রান্তের প্রাচীর ইলিয়াম থেকে নিঃসৃত হয়। এর কাজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ, আর এর কাজ হচ্ছে আমাদের লিভারক্রন গ্রন্থি নামে একটা গ্রন্থি আছে, যেই গ্রন্থিকে উদ্দীপ্ত করে আন্তরিক গ্রন্থি থেকে এনজাইম মিউকাসকরণ, মানে মোটামুটি কাজ বলা যেতে পারে একই রকম। অর্থাৎ ও শর্করা পরিপাককারী এনজাইম এন্টেরোকাইনিন মেইনলি শর্করা পরিপাক করার এনজাইমের জন্য নিঃসরণ করে, আর এন্টেরোক্রাইনিন এটা মূলত সব ধরনের খাদ্য পরিপাক এবং মিউকাসকরণ করতে বা পিচ্ছিল করতে সাহায্য করে। পরবর্তীতে নাম হচ্ছে ডিওক্রাইনিন, তার মানে বুঝতেই পারছো ডিও যেহেতু শব্দটা আছে, ডিও মানে হচ্ছে ডিওডেনাম, তাহলে ডিওডেনাম এর নামের সাথেই উৎসের কথা বলা আছে, তাহলে দেখো এর উৎস হচ্ছে ডিওডেনাম থেকে নিঃসৃত হয়। এইটা মূলত আমাদের যে ক্ষুদ্রান্তের ভিতরে বা বৃহদান্ত্রের ভিতরে যে ব্রুনার গ্রন্থি থাকে তাকে উদ্দীপ্ত করে এবং আন্তরিক গ্রন্থি থেকে এনজাইম ও মিউকাসকরণ করে। ব্রুনার গ্রন্থি, গবলেট কোষ এগুলোর কিন্তু মেইন কাজ হচ্ছে মিউকাসকরণ করা, পাশাপাশি এনজাইম ক্ষরণ করতেও সাহায্য করে। সর্বশেষ আসো প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। প্যানক্রিয়েটিক পলিপেপটাইড সম্পর্কে আমরা সবাই জানি, প্যানক্রিয়েটিক বাংলা মানেই হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়, ঠিক আছে, এটা অগ্নাশয় আমরা পড়েছিলাম যে অগ্নাশয় প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন নিঃসৃত হয়। তাই এখান থেকেই বলা হয়েছে যে এটা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের পিপি কোষ থেকে নিঃসৃত হয়, এই জন্য এটাকে বলা হয় প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, যেটা অগ্নাশয় রস ক্ষরণে বাধা প্রদান করে থাকে। এরপর আসো ভিল্লিকাইনিন। ভিল্লি মানে হচ্ছে ভিলাই থেকে আসছে, কোথা থেকে আসছে? ভিলাই শব্দ থেকে আসছে। আর ভিলাই শব্দটাই সবসময় কোথায় পাওয়া যাবে? ক্ষুদ্রান্তে বৃহদান্ত্রে পাওয়া যাবে। এই জন্য এই জিনিসটা, এই হরমোনটা ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে নিঃসৃত হয় এবং সেই সাথে কাজ দেখো ভিলাই এর কার্যকারিতা বাড়ায়। তোমাদের প্রশ্ন থাকতে পারে ভিলাইয়ের কাজ কি? ভিলাইয়ের কাজ কি? মেইনলি ভিলাইয়ের কাজ হচ্ছে খাদ্য উপাদান শোষণ করা। খাদ্য উপাদান কি করা? শোষণ করা, ঠিক আছে, শোষণ করা। তাহলে খাদ্য উপাদান শোষণ করাই হচ্ছে ভিলাইয়ের অন্যতম কাজ। এরপরে আসো ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। ইন্টেস্টাইনাল মানেই কিন্তু অন্ত্র বুঝায়। কি বুঝায়? অন্ত্র বুঝায়। এখন দেখো এই জন্য এর যে প্রাচীর, মানে এর যে উৎস, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরের কথা বলা আছে, স্পেসিফিক ভাবে বলা হয়নি। কাজ হচ্ছে অন্ত্রের সাথে রিলেটেড, অন্ত্রের প্রাচীরের রক্ত জালিকা যেগুলো থাকে, কারণ আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত থাকে, ধরো এটা হচ্ছে ডিওডেনাম, ঠিক আছে, এটা হচ্ছে জেজুনাম ইলিয়াম, এইভাবে যে আমাদের ক্ষুদ্রান্ত থাকে, এই যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র থাকে, এই হচ্ছে ক্ষুদ্রান্ত, আর এখান থেকে আমাদের বৃহদান্ত্র শুরু হয়, তাই না? এখান থেকে আমাদের বৃহদান্ত্র শুরু হয়। এই যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, এরাই প্রধানত খাদ্য শোষণের কাজ করে থাকে। খাদ্য শোষণের মেইন কাজ হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে হয়। এখন ওই খাদ্য যখন শোষণ করে, উপাদানগুলো শোষণ করে, সেগুলো আমাদের রক্তের সাথে মিশিয়ে দেয়। এই জন্য আমাদের এই ক্ষুদ্রান্তে বৃহদান্ত্রে যত রক্তজালিকা আছে তাদেরকে প্রসারিত করে যাতে উপাদানগুলো সহজে ঢুকতে পারে। এছাড়া গ্যাস্ট্রিক অ্যাসিড ক্ষরণও সাধারণত কখনো কখনো কাজ করে থাকে। এই হচ্ছে আমাদের হরমোনে, মানে পরিপাকে হরমোনের ভূমিকা। আপনারা বুঝতে পারলেন যে আসলে কি কি পড়তে হবে, উৎস পড়তে হবে, কাজ পড়তে হবে, এখান থেকে অনেক এমসিকিউ আসার মতো। সো আমরা ইতিমধ্যে অলরেডি তোমাদের বেসিক ক্লাস দিয়ে ফেললাম, এখন আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে এমসিকিউ দেখানো, সিকিউ দেখানো। আমরা সর্বপ্রথম বোর্ডের এমসিকিউ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সর্বপ্রথম দেখো এখানে লেখা আছে পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? রাজশাহী বোর্ড 2023। পাকস্থলী গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করা, পাকস্থলী খাদ্য ডিওডেনামাসের গতিপথ নিয়ন্ত্রণ করা, অগ্নাশয় এনজাইম উদ্দীপ্ত করা, আর হচ্ছে লালাক্ষরণ নিয়ন্ত্রণ করা। দেখো তার মানে তোমরা জানো যে সিক্রেটিন হরমোন কিন্তু পাকস্থলীর গ্যাস্ট্রিক রস বন্ধ করতে সাহায্য করে। আর পাকস্থলী থেকে খাদ্য ডিওডেনামাসের গতিপথটা কে করতো? কোলেসিস্টোকাইনিন। বলতে পারো অগ্নাশয়ের এনজাইম ক্ষরণে উদ্দীপ্ত করে না, অগ্নাশয়ে বাইকার্বনেট আয়ন ক্ষরণে উদ্দীপ্ত করে হচ্ছে সিক্রেটিন, আর কোলেসিস্টোকাইনিন কিন্তু মূলত অগ্নাশয়ে এনজাইম ক্ষরণে উদ্দীপ্ত করে। আর লালা গ্রন্থির সাথে তো এর কোনো সম্পর্কই নেই। ওকে, তারপরে আসো নেক্সট প্রশ্ন, আমরা সিলেট বোর্ড 2023 এর প্রশ্ন। নিচের কোনটিতে গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড বলা হয়? মানে নিচের কোনটি গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড? এই গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইড, যেটাকে প্যানক্রিওজামিন বা এন্টেরোক্রাইনিন হরমোন, এটা মনে রাখতে হবে, এটা একটু মুখস্থের মতো। এর পরের প্রশ্ন দেখো, স্নেহদ্রব্য পরিপাকের সর্বশেষ উপাদান কোনটি? মেইনলি স্নেহদ্রব্য পরিপাক হওয়ার পরে সর্বশেষ কোন দ্রব্যটা উপাদান পরিণত হয় তার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, যেটা কুমিল্লা বোর্ড 21 আসছিল। পরবর্তী প্রশ্ন দেখো, পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোন হরমোন? এটা কিন্তু সবচেয়ে বেশি আসে, আমি এটা দেখেছি যে এটা অনেক জায়গার পরীক্ষায় আসে যে পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করতে সাহায্য করে কে? পাকস্থলী হলেই সবসময় গ্যাস্ট্রিন শব্দটা শুনতে চাবা, তো এটা তো আমাদের হরমোনের ভূমিকাতে প্রথমে ছিল গ্যাস্ট্রিন হরমোন, যেটা চট্টগ্রাম বোর্ড 2021 প্রশ্ন আসছিল। ওকে ফাইন, এরপরে আমরা চলো বিশ্ববিদ্যালয় প্রশ্ন দেবো। এখান থেকে আসলে মানে যে টপিক আজকে পড়ালাম, এখান থেকে আসলে প্রশ্ন পরিমাণটা একটু কমই,
আগেই বলেছি, তারপরেও কিন্তু এখান থেকে প্রশ্ন দিলে কিন্তু আসলে অনেক প্রশ্ন দেওয়া যায় এবং তোমাদের ঝামেলায় ফেলাতে পারবে, এরকম প্রশ্ন করা যায়। বিশ্ববিদ্যালয় প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো, এখানে একটা বলা হয়েছে যে পিত্ত অগ্ন্যাশয় রস ক্ষরণে কোন স্নায়ু কাজ করে, যেটা রাজশাহী বোর্ড 17-18 এবং 16-17 আছে। এখানে আছে গ্লোসোফেঞ্জিয়াল, ভেসিয়াল, অ্যাবডুসেন্স। আমরা সবার লাস্টে একটা দেখেছিলাম, লাস্ট টপিকে এটা পড়েছিলাম যে পিত্ত এবং অগ্ন্যাশয় রসে মূলত ভেগাস স্নায়ু কাজ করে থাকে। তারপরে আসো পরের প্রশ্ন, কোনটি ক্ষুদ্রান্ত ক্ষারিত হরমোন নয়? জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, মানে ক্ষুদ্রান্ত থেকে কোনটা ক্ষারিত হয় না। আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম হরমোন ক্ষুদ্রান্ত থেকে ক্ষারিত হয়, এর মধ্যে এন্টেরোকাইনিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন সবাই ক্ষুদ্রান্ত থেকে ক্ষারিত হয়, একমাত্র গ্যাস্ট্রিন হরমোন, কারণ এই গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ওকে, এরপরে আসো নেক্সট প্রশ্ন, ডিওডেনামের মিউকাস নিঃসৃত হয় নিচের কোন হরমোন থেকে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ডিওডেনামের মিউকাস কোথা থেকে নিঃসৃত হবে? গ্যাস্ট্রিন, রেনিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন। তার মানে ডিওডেনামে যে মিউকাসা আছে, মিউকাসা কোথা থেকে নিঃসৃত হবে? সোমাটোস্ট্যাটিন থেকে নিঃসৃত হবে, কারণ সিক্রেটিনের কিন্তু কখনো কাজের মধ্যে আমরা পড়িনি। গ্যাস্ট্রিন তো বাদ, কারণ গ্যাস্ট্রিন পাকস্থলীর সাথে সম্পর্কিত। রেনিন একটা এনজাইম যেটা মূলত পাকস্থলীর সাথে সম্পর্কিত। সিক্রেটিন দুইটা কাজ করছিল, একটা হচ্ছে অগ্ন্যাশয় এবং পিত্তথলির বাইকার্বনেট আয়ন আর পাকস্থলী গ্যাস্ট্রিক জুস ক্ষরণে বাধা দিছিল, তার মানে বাকি থাকে সোমাটোস্ট্যাটিন। ওকে ফাইন, এই হলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। আরেকটা প্রশ্নে দেখো, কোনটি অপর তিনটি থেকে আলাদা? রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 আসছিল, এন্টেরোকাইনিন, টায়ালিন, সিক্রেটিন, ট্রিপসিন। এটা হচ্ছে কোন তিনটা থেকে মূলত এটা আলাদা? দেখেন এখানে একটা কথা বলা আছে, এন্টেরোকাইনিন, টায়ালিন, সিক্রেটিন এবং ট্রিপসিন। আচ্ছা এইখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে দেখেন এই যে ট্রিপসিন এবং টায়ালিনের দুইজনই কিন্তু এনজাইম, আর এন্টেরোকাইনিন এবং সিক্রেটিনের দুইজনই হচ্ছে হরমোন। তো এখানে আসলে সম্ভবত হয় অপশনে ভুল নইলে উত্তরে ভুল, কারণ আমরা যদি এখানে বলি কোনটি তিনটি থেকে আলাদা, তাহলে আসলে এই যে ট্রিপসিন এবং টায়ালিন এনজাইম এই দুটেই আসলে অ্যান্সারের মধ্যে পড়ে যায়। কারণ দেখো এন্টেরোকাইনিন, সিক্রেটিনের দুটোই হরমোন, সম্ভবত এখানে আরেকটা জিনিস হতে পারে, হয়তোবা টাইপ করতেও এটা ভুল হতে পারে। যেমন হতে পারে যে তিনটা হরমোনের নাম দেওয়া আছে, টায়ালিন অপশন, ধরো এন্টেরোকাইনিন, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন দেওয়া, তাহলে টায়ালিন এনজাইম। কিংবা মনে করো টায়ালিন আছে, ট্রিপসিন আছে, এখানে মনে করো একটা পেপসিন এনজাইম দিল, এন্টেরোকাইনিন দিয়ে দিল, তাহলে এন্টেরোকাইনিন একটা হরমোন। এরকম হয়তো প্রশ্ন হওয়ার কথা, বাট আলটিমেটলি তো হিসাব অনুযায়ী এখন যদি দেখি অপশন এটাই থাকে, তাহলে তো এখানে অ্যান্সার এরকমই হওয়ার কথা, কারণ টায়ালিন এবং ট্রিপসিন দুইজনই এনজাইম, আর এন্টেরোকাইনিন, সিক্রেটিন হচ্ছে মূলত কি করে থাকে তোমার হচ্ছে কি বলে, ওইটা হচ্ছে হরমোন। আবার অন্যভাবে যদি তুমি চিন্তা করো, যেমন ধরো সিক্রেটিন এবং এন্টেরোকাইনিন এরা দুইজনই পাকস্থলীর সাথে সম্পর্কিত হরমোন, এবং ট্রিপসিনও কিন্তু মূলত প্রোটিন পরিপাকে সাহায্য করে থাকে। কিন্তু দেখো এই বিশেষ করে আরেকটা জিনিস বলি, আমরা যদি চাই এইভাবেও চিন্তা করতে পারি, অ্যান্সারটা ধরো টায়ালিন দিতে পারি। কিভাবে টায়ালিন হতে পারে, এইখান থেকে আবার চিন্তা করো, ধরো এরকমই প্রশ্ন আসলো, হ্যাঁ আমি তোমাদেরকে দুটো বলছি কিন্তু এইভাবেও প্রশ্ন আসতে পারে, খুব সুন্দর একটা প্রশ্ন, ট্রিকি প্রশ্ন। দেখো এইভাবেও চিন্তা করো, ওয়ানলি টায়ালিন কেন হতে পারে? এন্টেরোকাইনিন, সিক্রেটিন এই দুটো হরমোন, কিন্তু কোথা থেকে নিঃসৃত হচ্ছে? ক্ষুদ্রান্ত। ট্রিপসিন এনজাইম, ওকে টায়ালিনও এনজাইম ফাইন, কিন্তু ট্রিপসিন কোথা থেকে নিঃসৃত হচ্ছে? ক্ষুদ্রান্ত থেকে, কারণ ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকে, প্রোটিন পরিপাকে ট্রিপসিন নিঃসৃত হয়। একমাত্র টায়ালিন মুখে লালা গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। তাহলে এইভাবে যদি চিন্তা করো, তাহলে এটার অ্যান্সার টায়ালিন, কারণ টায়ালিন মুখে লালা গ্রন্থি আর বাকিগুলো সব ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয়। ওকে, খুবই সুন্দর একটা প্রশ্ন, বুঝছো? এরকম টাইপের প্রশ্নগুলো আসলে যে দেখো আমিও কিন্তু মাঝখানে ভুল করে ফেলছিলাম, যে দুটো অ্যান্সার দিয়ে ফেলছিলাম, কিন্তু দেখো অন্যভাবে চিন্তা করলে কিন্তু আসলে অ্যান্সার টায়ালিন হয়। মেডিকেল প্রশ্ন, মেডিকেল প্রশ্ন এমসিকিউ কোশ্চেন। এবার দেখি আমরা মেডিকেলে কি কি ধরনের প্রশ্ন আসছে। মেডিকেল প্রশ্ন, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2021-22 সেশনে কোন হরমোন পাকস্থলী অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নটা বোর্ডেও ছিল, এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়েও ছিল, সেম প্রশ্ন মেডিকেল আসছে, গ্যাস্ট্রিন হরমোন। সেকেন্ড প্রশ্ন, নিচের কোন হরমোনটি পাকস্থলী, আবার ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 20-21-এ একবার এই প্রশ্ন আসছে, আবার 21-22-এও সেম প্রশ্ন আসছে, মানে দুইবার পর পর আসছে, যে কোন হরমোনটি পাকস্থলী এইচসিএল নিঃসরণ নিয়ন্ত্রণ করে? তাহলে গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলী এইচসিএল ক্ষরণ নিঃসরণ নিয়ন্ত্রণ করে থাকে। দেখছো ডেন্টালে কিন্তু পরপর দুইবার একই প্রশ্ন আসছে। সিক্রেটিন নিঃসৃত হয় কোথা থেকে? ডিওডেনাম, স্টোমাক, ইলিয়াম, লিভার। সিক্রেটিন মূলত ডিওডেনাম থেকে নিঃসৃত হয়, এফএমসি মেডিকেল কলেজ 21-22-এর প্রশ্ন। তারপরে আসো নেক্সট প্রশ্ন। আচ্ছা মেডিকেল প্রশ্ন এই কয়টাই ছিল এখান থেকে আসার মতো। এবার আমরা দেখে নিব সৃজনশীল ক খ এই বোর্ড প্রশ্নগুলো এখান থেকে কেমন কেমন প্রশ্ন এসেছে বা কেমন কেমন প্রশ্ন আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্ন ক, এই আজকে যে টপিকগুলো পড়ালাম এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। বিগত বছরে আসেনি বলে যে এবার আসবে না তা কিন্তু না। তোমাকে বলে দিতে পারে এক্সটেন্সিভ স্নায়ুজালক কাকে বলে, প্লেক্সাস কাকে বলে, ইন্টেন্সিভ প্লেক্সাস কাকে বলে, এই জিনিসগুলো আসতে পারে, বাট এখান থেকে আসলে ক খ আসার মতো খুবই কম।
কিংবা তোমাদের কোনো একটা হরমোনের নাম দিয়ে ডিরেক্টলি বলতে পারে, যেমন ওইটাই বলতে পারে পাকস্থলীর গ্যাস্ট্রিক জুস ক্ষরণে কোন হরমোন নিয়ন্ত্রণ করে, 1 নম্বরের প্রশ্ন। তো এখানে কোনো বোর্ডে প্রশ্ন আসেনি, তবে অনুধাবন প্রশ্নমূলক একটা প্রশ্ন আসছে যে বৃহদান্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক কেন বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এইটার অ্যান্সার আসলে আমি এখানে দিব না, এটার অ্যান্সার দিব আমরা 6 নাম্বার পর্বে। আসলে এটা 6 নাম্বার পর্বে মানে সাথে যায়, কারণ বৃহদান্ত্রের সাথে যায়। তারপর আমরা যদি এটার সাথে দিতে চাই, এটা কেন দিব জানো? কারণ ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের চারপাশে প্রচুর পরিমাণ স্নায়ুজালক থাকে, তোমরা দেখছো। এবং সেই যে এক্সটেন্সিভ প্লাক্সাস বা ইন্টেন্সিভ প্লাক্সাস নিয়ে তোমাদের সাথে যেটা কথা বলেছি সবার ফার্স্টের দিকে এই টপিকে, তো সেই স্নায়ুজালকগুলো যেহেতু ডিওডেনামের চারপাশে সংবদ্ধ অবস্থায় থাকে, ওই স্নায়ুগুলো ডিওডেনামে কোনো খাবার গেলে তার যে অনুভূতি পরিমাণ, এটা বৃহদান্ত্রে নিয়ন্ত্রণ করতে পারে বা নির্ণয় করতে পারে। আমাদের মস্তিষ্কের কাজ কি? কোনো কিছুকে নির্ধারণ করা, নিয়ন্ত্রণ করা, সমন্বয় করা। বৃহদান্ত্রের চারপাশে স্নায়ুজালকগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যে বৃহদান্ত্রের ভিতরে কি খাবার খাচ্ছ, কি পরিমাণে খাচ্ছ, সেটা নির্ণয় করার মতো ক্ষমতা রাখে। এই জন্য বৃহদান্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। ওকে, এবার আমরা দেখব সৃজনশীল গ ঘ। সৃজনশীল গ ঘতে এখান থেকে আমাদের কি প্রশ্ন আসছে দেখো, পরিপাক ক্রিয়ায় হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। একমাত্র প্রশ্ন আসছিল ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। আমরা যে এই হরমোনগুলোর নাম দেখেছিলাম, সেই নামগুলোর ভূমিকা বলতে সেগুলো কোথা থেকে নিশ্চিত হচ্ছে, কি ধরনের কাজ করতেছে, সেগুলি আসলে মূলত ব্যাখ্যা হিসাবে চাচ্ছে। আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণে যে স্নায়ুতন্ত্রের ভূমিকা, তোমাদেরকে যে ডিটেলস যে জিনিসটা আজকে পড়িয়েছি, বিভিন্ন স্নায়বিক পর্যায়ে, পাকস্থলী পর্যায়ে, আন্তরিক পর্যায়ে, এইটা বিভিন্ন স্বনামধন্য কলেজের টেস্ট পরীক্ষা আসছে। 23 এবং 24 সালে যে টেস্ট পরীক্ষাগুলো হয়েছিল ব্যাচের, সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে, যদিও এটা এখনো বোর্ডে আসেনি, তোমাদের সামনে আসলেও আসতে পারে। সো এই হচ্ছে আমাদের গ ঘর প্রশ্ন। সো ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট, ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কং ব্যাঙ্গিং অন ইউর চেস্ট। মনে রাখবা, প্লেলিস্টে প্রায় এই পরিপাক শোষণের প্রায় শেষের দিকে আসছি। তোমাদের সাথে সর্বশেষ আরেকটা ক্লাস দেখা হবে, 6ষ্ঠ ক্লাসের মাধ্যমে আমরা পরিপাক শোষণের সম্পূর্ণ যে টপিকগুলো আছে, অর্থাৎ বৃহদান্ত্র গঠন, বৃহদান্ত্রের কাজ এবং লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, শর্করা, লিপিড বা যারা আছে তাদের শোষণ কিভাবে হয় এবং স্থূলতা, এই 3টে টপিক তোমাদেরকে পড়াবো। তোমরা জাস্ট প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল প্লেলিস্টের ক্লাসগুলো করো এবং বইয়ের পাতাগুলো খুলো, দেখবে যে এই কথাগুলি সুন্দরভাবে পাচ্ছ। আমার কথাগুলো দাগাও, নোট করো, যা মন চায় তাই করো। আর হ্যাঁ, যদি মনে হয় যে এই অধ্যায়গুলোর যে বিশেষ বিশেষ টপিকগুলো সৃজনশীলে আসে, সেগুলো আমরা বুঝেছি, আপনার কাছে পড়লাম, এমসিকিউ দেখলাম, কিন্তু সৃজনশীল লিখবো কিভাবে, সেটার জন্য আমার একটা স্পেশাল হ্যান্ড নোট আছে। জাস্ট আমাকে নক করো কিংবা বায়োবি গ্রুপে যুক্ত হও, পেয়ে যাবা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে এই অধ্যায়ের সর্বশেষ প্লেলিস্টের ক্লাস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, এবং নতুন ক্লাস খুবই দ্রুত শুরু করবো, নতুন কোনো অধ্যায় সেটা তোমাদেরকে জানিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।